ডাকবাংলা যখন শুরু হয়, মানে ডাকবাংলার জন্মলগ্ন থেকে যারা যারা আছে আমাদের সঙ্গে, তাদের মধ্যে শ্রীজাত অন্যতম। আমরা সবাই ভীষণ মাথা কাটিয়ে, মাথায় গজাল টজাল মেরে আমাদের যে ডাকবাংলার আইডিয়া বের করেছি, তাতে শ্রীজাত একদম প্রথম মুহূর্ত থেকে সাক্ষী এবং অংশী আর কি। তো শ্রীজাতকে তখন আমাদের ঠিক হলো যে শ্রীজাতকে তাহলে তো আমাদেরকে কোনো একটা কিছু করাতেই হয়। তো কী করানো যায় শ্রীজাতকে দিয়ে, যে এমন কিছু, শ্রীজাতর কবিতার সঙ্গে সবাই পরিচিত, শ্রীজাত কেমন লেখেন সেটাও সবাই জানে, কিন্তু অন্যরকম শ্রীজাতকে কজন চেনে। তখন ঠিক হলো যে শ্রীজাত এমন একটা ভ্লগ করবে যেখানে শ্রীজাত বলবে যে শ্রীজাত যেসব কবিদের সঙ্গে কখনো দেখা হয়নি তাদের সঙ্গে দেখা হলে শ্রীজাতর কেমন লাগবে, বা তাদের সঙ্গে দেখা না হওয়ার যে যন্ত্রণা, সেটা শ্রীজাতকে কতটা যন্ত্রণা দেয়। আমরা সত্যি প্রত্যেকেই যা পড়ি, যাদের পড়ি, তাদের মধ্যে 90% মানুষের সঙ্গে আমাদের কোনোদিন দেখা হবে না। কারণ আমরা চেষ্টা করি পৃথিবীর নানা ভাষার সাহিত্য পড়তে, অনুবাদে হলেও হোক বা মূল ভাষাতে হলে হোক, আমাদের দেশের নানা ভাষায় সাহিত্য পড়তে। এবং প্রচুর এমন মানুষের সাহিত্য তো আমরা পড়ি বা কবিতা পড়ি, গল্প উপন্যাস পড়ি, যারা আর বেঁচে নেই, কিন্তু তারা ভীষণভাবে আমাদের জীবনে জড়িয়ে আছেন। আমরা কি বলতে পারি রবীন্দ্রনাথ বেঁচে নেই? এটা বললে আমাদের নিজেদের অস্তিত্বই অনেক সময় সংকটে পড়ে যাবে, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের কখনো দেখা হবে না। তো এই যে এত এত সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক, নাট্যকার রয়েছেন যাদের দ্বারা আমরা প্রভাবিত, অনুপ্রাণিত, কিন্তু মুখোমুখি দেখা হলো না বলে একটা আক্ষেপ থেকে গেছে। এইটা নিয়ে মালা যখন আমাকে একটা ভ্লগ করতে বলল, আমার খুব ভালো লেগেছিল। নামটার মধ্যে একটা মজা লুকিয়ে আছে, কবির সঙ্গে দেখা। আসলে দেখা হয়নি, কিন্তু যাদের সঙ্গে তাদের কবিতার মাধ্যমেই কেবল দেখা হয় আমার, তাদের কথা বলার জন্যই এই ভ্লগটা। তো তুমি তো এই ব্লগে ধরো দেশি বিদেশি, বাঙালি অবাঙালি সব কবিকেই নিয়ে আসার চেষ্টা করবে, তাদের কথা বলবে বলে আমরা জানি। তো ধরো ক্রাফট ওয়াইজ তোমার এদের মধ্যে কোন কবিকে সবচেয়ে ভালো লাগে, আর প্যাশন ওয়াইজ কোন কবিকে সবচেয়ে ভালো লাগে? আসলে মুশকিল, এই প্রশ্নগুলো আসলে এক ধরনের ফাঁদ, যেগুলোই পা দিতে নেই। কিন্তু আসলে ভালো সকলকেই লাগে, এবং ভালো সকলকে লাগে বলেই সকলকে পড়ি। কিন্তু যদি তুমি বলো এক দুজনের কথা, আমি অবশ্যই বলবো আমি বারে বারে ফিরে যাই মির্জা গালিবের কাছে, যার লেখা আমার বহুদিনকার সঙ্গী এবং রোজকার সঙ্গী। ফলে আমি হয়তো গালিবকে নিয়ে বারবার ফিরে আসতে চাইবো, আমি হয়তো জীবনানন্দকে নিয়ে বারবার ফিরে আসতে চাইবো, আমি হয়তো সিলভিয়া প্ল্যাথ, যিনি আমার খুব প্রিয় কবি, তাঁকে নিয়ে বারবার ফিরে আসতে চাইবো। এরকম কিছু কবি, কিছু শিল্পীর উপর তো মানুষের একটু অতিরিক্ত ভালোবাসা, দুর্বলতা থাকে। সেটা কেন থাকে সেটাই আমি দেখো, সেইটা হচ্ছে, এটা না বলা খুব মুশকিল। কোথাও একটা হয়তো এদের সঙ্গে একটু বেশি হলেও আত্মীয়তা অনুভব করি, কেননা এদের লেখা বাকিদের লেখার থেকে আমাকে আরেকটু বেশি বোঝে। মানে আমি বলছি না যে আমি এদের লেখাকে বেশি বুঝি, বরং আমি বলবো যে এদের লেখা আমাকে আরেকটু বেশি বোঝে। লেখাকে যদি তুমি ব্যক্তিত্ব দাও, পার্সনিফাই করো, তাহলে লেখাও তো তার পাঠককে বুঝে নেয়। হয়তো গালিবের লেখা আমাকে একটু বেশি বোঝে, আমার কথা একটু বেশি জানে, তাই আমি তার কথা আরো বেশি করে বলতে চাই, এভাবে বলতে পারি। তুমি তো বললে গালিবের কথা, কিন্তু যদি ধরো গালিবের সঙ্গে দেখা হয় তোমার, কখনো দেখা হয়, ধরে নেওয়া যাক, তাহলে তুমি কি জিজ্ঞেস করবে? গালিব জীবনে অনেক দারিদ্র পার করেছেন, শোক পার করেছেন, প্রত্যাখ্যান পার করেছেন, এমন অনেকেই করেছেন, এবং দাঙ্গা পার করেছেন। তারপরেও প্রত্যেক দিন লিখতে বসেছেন। এটা কি করে পারা যায়? আমাদের এখানে তার উদাহরণ হয়তো রবীন্দ্রনাথ দেখিয়েছেন, যে শোক পার করে, সমস্ত কিছু ঝড়ঝাপটা পার করে প্রত্যেক দিন লেখার কাছে ফেরা, সেটা গালিবেরও ছিল। আমি হয়তো জানতে চাইবো যে কেমনভাবে সেটা পারতেন। আর গালিব কলকাতায় প্রায় বছর দেড়েক কাটিয়েছিলেন, মানিকতলার কাছে, এবং বলেছিলেন যে যদি সংসারে আবদ্ধ না হয়ে যেতাম, কলকাতায় থেকে যেতাম। তো দেখা হলে বলতাম যে এবারে কয়েকটা দিন কলকাতায় থেকে যান। এটাই কি তোমার বর হিসেবে চাওয়া?
বর পাওয়ার মতো গালিবের কাছ থেকে, যে একটা বর দিন তাহলে গালিব কি হ্যাঁ দেবে? হ্যাঁ, তাহলে বলতাম যে কলকাতায় থেকে যান কটা দিন, আমরা আপনার সঙ্গ করি, তারপর আবার ফিরবেন খন। তাহলে সেই কলকাতার স্মৃতিকথা নিয়েই কি তোমার গদ্যের কলাম যেটা আছে ইয়া টুপটাপ জিয়া নস্টাল, সেইটা লিখতে, নাকি সেটা আরেকটা পর্ব? সেইটা আরেকটা পর্ব। আসলে আমাদের কয়েক প্রজন্ম আগেও লোকে এই আমি যে বয়সে পৌঁছেছি সেই বয়সে স্মৃতিকথা লিখতো না, কিন্তু এখন আমাদের ছোটবেলা বা আমাদের যৌবনটাও এত বেশি অতীত মনে হয়, এত বেশি প্রাগৈতিহাসিক মনে হয়। আজকের ছোটদের যখন দেখি তখন দেখি যে আমাদের কৈশোরটা আর কোথাও বেঁচে নেই। আমি বলছি না আজকের কৈশোরটা তার মানে তাকে আমি ছোট করে দেখছি বা অন্যভাবে দেখছি, তা নয়, তার আলাদা মজা আছে। কিন্তু আমরা যে কৈশোরটা পার করেছি, হয়তো আমরাই শেষ প্রজন্ম যারা ওই কৈশোরটা, ওই যৌবনটা পার করেছি। হ্যাঁ, মানে আমাদের আগের প্রজন্মর কৈশোর যৌবনের সঙ্গে আমাদের কৈশোর যৌবনের মধ্যে খুব পার্থক্য ছিল না, একেবারেই না। কিন্তু আমাদের কৈশোর যৌবনের সঙ্গে আমাদের পরের প্রজন্মের কৈশোর যৌবনের মধ্যে একটা বিরাট প্রবল পার্থক্য ঘটে গেছে আর কি। সেই জন্যই আমাদের এটা মনে হচ্ছে যে আমাদের একদম জিনিসগুলো খুব তাড়াতাড়ি নস্টালজিক হয়ে যাচ্ছে। এবং সেই জন্যই আমার মনে হচ্ছে যে আমাদের উচিত, বা উচিত বলবো না, কিন্তু আমরা যদি এটা করতে পারি যে আমাদের ছোটবেলার টুকরো ছবিগুলো ধরে রাখতে, যেগুলো এখন আর বেঁচে নেই। হয়তো সরস্বতী পুজো, হয়তো রথ, হয়তো দোলের আগের দিন ন্যাড়া পোড়ানো, হয়তো লোডশেডিংয়ে পাড়ার আড্ডা, হয়তো রবীন্দ্র জয়ন্তীর জন্য একটা 1.5 মাস ধরে মহড়া দেওয়া এবং সেখানে উঠে ডায়ালগ ভুলে যাওয়া যথারীতি। এই যে মজাগুলো, ছোট ছোট মজা ছিল, এগুলো এখনও। এবং পাড়া ছিল একটা, যে পাড়ায় কেউ একে অপরের অনাত্মীয় ছিল না। এক বাড়িতে ট্যাংরা মাছের ঝোল হলে অন্য বাড়িতে পৌঁছে যেত। সেই পাড়াগুলো তো এখন নিভে যাচ্ছে আস্তে আস্তে। আমার তাই জন্য মনে হয়েছিল যে এমন কিছু একটা লিখি, খুব সামান্য জিনিসই হয়তো, যেগুলোর আপাত দৃষ্টিতে তেমন কোনো বিরাট মূল্য নেই, কিন্তু এখন পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারি যে কতখানি মূল্যবান ছিল। সেই ছোটবেলাটা, সেই কৈশোরটাকে ধরে রাখার একটা চেষ্টাই আমার এই ব্লগটা, এই গদ্যের। আসলে আমরা যখন বাঁচি তখন তত মনোনিবেশ করে বাঁচি না যে এই জিনিসটা পরে গিয়ে হয়তো খুব মূল্যবান হয়ে যাবে। তখন হয়তো হেলায় ফেলায় বাঁচি এবং তখন অত বুঝতে পারি না যে কিভাবে জীবন কাটাচ্ছি। আর আমার এখন যেটা খুব মনে হয় যে আরও যার জন্য আমাদের ছোটবেলাগুলো খুব নস্টালজিক লাগে, যে এখন সব কিছু খুব পারফেক্ট। মানে আগে যেরকম মঞ্চ বেঁধে একটা রবীন্দ্র জয়ন্তী যেমন তেমন করে দেওয়া যেত, তার শাড়ি চেয়ে ওড়না চেয়ে কাজল পেন্সিল দিয়ে গোঁপ এঁকে, এখন বোধহয় আর সেটা একেবারেই করা যাবে না। সবকিছুর মধ্যে একটা ফিনিশ থাকতে হবে একটা। এবং সেই বিষয়ে ছোটরাও এত সচেতন, আমাদের তো সেই অর্থে কোনো সচেতনতা ছিল না। যা একটা পোশাক হাতের কাছে পেলাম সেটা পরেই পাড়ায় খেলতে বেরিয়ে গেলাম, সেটা পরে অনুষ্ঠান করলাম, যেরকম সাজ পোশাক হলো তাতেই আমরা খুশি। আমরা ওসব নিয়ে ভাবিতও ছিলাম না, বা যা নম্বর পেলাম পরীক্ষায় সেটা নিয়েই খুশি। মানে আমাকে অতটা পেতেই হবে এবং সেটা না পেলে আমার জীবন বৃথা, বা আমি বন্ধুর কাছে মুখ দেখাতে পারবো না, এইসব বোধগুলো তখন তৈরি হয়নি, কেননা এত প্রতিযোগিতা ছিল না। আমার এখন যেটা মনে হয় যে এখন যারা ধরো সময় কাটাচ্ছে, যারা ছোট ছেলে মেয়েরা, তাদের কাছে হয়তো তাদের জিনিসটা খুব মূল্যবান এবং তারা হয়তো আমাদের এই হেলা ফেলায় কাটানো জীবনটাকে ততটা মনে করছে না যেটা খুব স্মার্ট একটা জীবন বা খুব গৌরব করার মতো। মানে আমরা যেমন তেমন করে জিনিস কাটিয়ে দিলাম পেলাম না, সেটার মধ্যে খুব গৌরবের কিছু নেই, বরং একটা জিনিসকে খুব সুন্দর করে প্রতিস্থাপন করার মধ্যে একটা গৌরব রয়েছে। দেখো, এই গৌরবগুলো বদলাতে থাকে, কেননা আমি আমার আগের প্রজন্মের অনেকের কাছে শুনেছি, তোরা তো স্কুল বাসে চড়েছিস, আমরা সেই 2 ক্রোশ হেঁটে স্কুলে যেতাম। এবার এটা আবার আমরা কল্পনা করতে পারি না। আমাদের ছোটোবেলাতেও আমি গড়িয়া থেকে যাদবপুর বিদ্যাপীঠ হেঁটে যাচ্ছি, একদিন হাঁটলে আর কোনোদিন স্কুলে যেতাম না। এবার এটা আমাদের বাবা দাদারা, কাকারা করেছেন, জ্যাঠারা করেছেন এবং তারা খুব গর্বের সঙ্গে বলেছেন, এবং সেটা তো সত্যিই তার মধ্যে একটা লড়াই আছে। এবার আমাদের ছোটোবেলাটাও আজকের ছোটোবেলার সামনে দাঁড়িয়ে একটা লড়াই। আমরা যেভাবে সন্ধ্যের পর সন্ধ্যে এটা হ্যারিকেনের আলোয় পড়ে গেছি, হাত পাখার হাওয়া আছে নেই, ঘামছি না ঘামছি খেয়াল করছি না, রোদ মাথায় করে খেলেছি, এগুলো এখন হয়তো ছোটরাও আরেকটু বেশি সচেতন। বা এখন এই যে পাড়া থেকে লোডশেডিং চলে গেছে, লোডশেডিংয়ে পাড়াকে যে কি অপূর্ব দেখাতো এক একটা সন্ধেবেলা, বিশেষত যেদিন জ্যোৎস্না থাকতো, এক একটা পাড়া এত রূপবান রূপসী হয়ে উঠত, সেই ধারণাটাই এখনকার বাচ্চাদের আর নেই। আমি একদিক থেকে বলবো ভালো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ হয়েছে, সেটাই তো যে কোনো সভ্য দেশে হবে, কিন্তু কোথাও একটা আমরা কিছু হারিয়ে ফেলেছি, সেটা একটা মায়া। হ্যাঁ, অন্ধকারে একটা পাড়ার যে মাধুর্য, সেটা চলে গেছে। থ্যাংক ইউ শ্রীজাত।
তো অনুপম যে দুটো করে, একটা ব্লগ করে এবং একটা লেখা লেখে। ব্লগটার নাম হচ্ছে ক্যাসেট কথা। অনুপম গান নিয়ে ওর বড় হয়ে ওঠার সময়, ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ক্যাসেটের দোকান থেকে যে ক্যাসেটগুলো কিনে ও বড় হয়েছে, সেই গানগুলোর কথা আজকে বলবে। ভ্লগ করতে বলার যখন হয় আমাকে, যে আমাকে কথা বলতে হবে ক্যামেরার সামনে বসে, আমি খুবই ভয়ে ছিলাম এবং খুব চিন্তায় ছিলাম কী নিয়ে বললে আমি সাবলীল থাকতে পারবো। তো প্রথমেই মাথায় আসে গান নিয়ে যদি বলি তাহলে একটু হয়তো সাবলীল থাকতে পারবো। সেখানেই আমি বেছে নিই আমার একটি টপিক, ক্যাসেট কথা, যে আমি আমার যা যা গান শুনেছি, ক্যাসেট কিনে শুনেছি, সেই ক্যাসেটগুলোর কথা বলবো। আমার মূলত 2000 থেকে 2004 সাল যখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম এবং টিউশনি করতাম, সেই টিউশনির টাকায় কেনা ক্যাসেটগুলো, সেগুলো জড়ো হয়েছে বাড়িতে। এখন তো ক্যাসেট চালানোর জায়গা নেই, কিন্তু ক্যাসেটগুলো থেকে গেছে, আর তার সঙ্গে থেকে গেছে একরাশ স্মৃতি। সেই স্মৃতিচারণই করছি 20 বছর বাদে প্রায়। একটা কথা জিজ্ঞেস করি অনুপম, যে তুমি একবার বলেছিলে তোমার ব্লগে যে যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করি তখন এই গানগুলোর সঙ্গে আমার পরিচয় হয়। তো তুমি তো এখন ইঞ্জিনিয়ারিং ছেড়ে, ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে গানের জগতে পুরোপুরি চলে এসছো। তো কখনো কি তোমার মনে হয়েছে যে আমি যদি আগে আরও এই ধরনের গানগুলো শুনতে পেতাম তাহলে হয়তো ইঞ্জিনিয়ারিং করতাম না? সেটা তো মাঝে মাঝেই মনে হয় জীবনের অনেকটা সময় অন্য কাজ করে ব্যয় করে ফেলেছি, যেটা যদি আমি সঙ্গীতের পেছনে দিতে পারতাম তাহলে হয়তো আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার চাইতে আরও বেটার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম। এবং প্রায় 10 বছর চলে গেছে ইঞ্জিনিয়ারিং পড়তে এবং 6 বছর গেছে চাকরি করতে, এবং দিনে 10 ঘন্টা করে ব্যয় হয়েছে। আমি যদি ঘন্টার হিসেব করি আর কি, সেই ইকুয়াল ঘন্টা যদি সঙ্গীতের পেছনে যেত তাহলে অনেকটাই উপকার হতো। কারণ কিন্তু আমি যে পরিবার থেকে এসেছি আর কি, আমি ভাবতেই পারিনি সেই সময় যে সঙ্গীত নিয়ে পেশা করা যায়, এবং সেই কনফিডেন্সও আমার ছিল না, সেই সাহসও ছিল না। সেটা জোগাড় করতেই যে সময়টা গেছে ততদিন গেছে, আর কি করা যাবে, যা হয়েছে ভালোই হয়েছে। আমার মনে আছে যে তুমি যখন আমাকে আমার মতো থাকতে দাও গানটা করলে, তখনও তুমি চাকরি করছিলে বোধহয়। তো এই চাকরি ছাড়তে তোমার কতটা সাহস লেগেছে যে গানেই চলে আসবো এবং এইবার চাকরিটা ছেড়ে দেবো? কিন্তু তখনও তো মানে তোমার বাড়ির একটা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড, তখন বাড়িতে একটা মতামতের ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি যখন গানটি জনপ্রিয় হয়ে গিয়েছে তখন চাকরি ছাড়াটা আমার পক্ষে বোধহয় একটু হলেও সহজ ছিল। তার কারণ হচ্ছিল একটা মানে স্বীকৃতি কোথাও থেকে এসেছে যে মানুষ আমি গাইলে শুনবে অ্যাটলিস্ট, সেই সাহসটা নিয়েই চাকরিটা ছাড়া। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে বাড়ির কি ব্যাপার ছিল, এবার বাড়ি আমাকে খুবই বিশ্বাস করে এবং আমি যা যা ডিসিশন নিয়েছি, আমার 6 সাবজেক্ট কী হবে, আমি কি নিয়ে পড়াশোনা করব, প্রত্যেকটা খুঁটিনাটিতে আমি ডিসাইড করেছি এবং বাড়ি জানতো যে যখন করছে কিছু একটা ঠিকই হবে হয়তো। সুতরাং যখন চাকরি ছেড়ে কলকাতায় আসছি তখন মা বাবা খুশিই ছিল মনে হয়তো যে ছেলে ঘরে ফিরছে, এবং ও যখন ডিসাইড করেছে হয়তো ঠিকই করছে। এবং বাঙালি ছেলেদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস হয় খুব দেখেছি আমি, যে যত বড় হয়ে যায় তবুও বড় হয় না ছেলেমেয়েরা, সব বাবা মার কাছে সব ছোট বাচ্চা হয়েই থাকে। এবং আমার মনেও কোথাও একটা ছিল যে আমি এই যে চাকরি ছেড়ে 28 বছর বয়সে আসছি, যদি কিছু নাও হয় বাবা তো আছে, এই চিন্তাটা আমার মাথায় কিন্তু তখনও ছিল। তো তোমার ক্যাসেট কথায় ফিরে আসি। এতগুলো ক্যাসেটের মধ্যে তোমায় যদি 3টে প্রিয় ক্যাসেট বেছে নিতে বলে, কি নেবে? এগুলো খুবই কঠিন প্রশ্ন। আমার ক্যাসেট কথা শুরু হয়েছিল পিঙ্ক ফ্লয়েড দিয়ে, সুতরাং পিঙ্ক ফ্লয়েডের যে কোনো ক্যাসেট বেছে নিলেই আমার প্রিয় হবে সেটা। এবং সেটা ওই সময় 18 বছর বয়সে যখন আমি প্রথম এক্সপোজড হচ্ছি ওই ধরনের গান বাজনায়, যেটা আগে ছিলই না আমার, আমি অন্য ধরনের গান শুনতাম। এবং সেই সময় যে ছাপটা ফেলেছিল সেটা এত লং লাস্টিং ছাপ যে এখনও সেটা ওঠেনি আর কি, এখনও রয়ে গেছে। এবং তারপর আমি মহিনের ঘোড়াগুলির অ্যালবাম নিয়ে, মহিনের ঘোড়াগুলির সম্পাদিত গানের অ্যালবাম নিয়ে ক্যাসেট নিয়ে কথা বলেছি দ্বিতীয় পর্বে। ওদের গানও ভীষণভাবে একটা বড় ছাপ রেখেছিল এবং ওই ছাপও চট করে ধুলে উঠবে না। আর এরপরে কি দেবে, কোনটা দেবে, কোনটা আসবে? চন্দ্রবিন্দু বলেছ। সঞ্চরিতি গাইড করে দিল আমার আরেকটা খুব বড় ইনফ্লুয়েন্সিয়াল ব্যান্ড চন্দ্রবিন্দু, এবং ডেফিনেটলি সেটা আমি বারবার নেক্সট এপিসোড বলে দিলাম আর কি। বারবার স্বীকার করে থাকি যে আমি কলেজে ঢুকে প্রথম অ্যালবাম যেটা শুনেছিলাম সেটা গাধা।
সেটা শুনে আমি আরও আগ্রহী হই এবং একের পর এক ক্যাসেট সংগ্রহ করতে থাকি। আর আমি বলেছি ডাকনাম নিয়ে ক্যাসেট কথায়, যেটা সামনে আসবে কিছুদিন বাদে শুনতে পাবেন আপনারা, সেটাও কলেজ থাকাকালীন কেনা। বন্ধুদের মধ্যে ক্যাসেট আদান প্রদান, বই আদান প্রদানের খুব রেয়াজ আছে এবং আমাদের সময় ছিল। কিন্তু আমার একটা বক্তব্য ছিল, আমার ক্যাসেটে যেন কেউ স্ক্র্যাচ না ফেলে। মানে যেরকম কিনেছিলাম চকচকে একটা ক্যাসেট, ওখানে যদি একটা স্ক্র্যাচও পড়ে আমি তাকে ক্যাসেট দিই না। কিন্তু এরকম খুব কম বন্ধু আছে যে আমার মতো যত্নে ক্যাসেটটা রাখতে পারে। তাই জন্য আমি একটা বিশেষ খাপ বানিয়েছিলাম, একটা ভাঙা খাপ, তার মধ্যে আমি ক্যাসেটটা পুরো দিতাম, বলতো শুনে শুনে ফেরত দাও, ওই ক্যাসেট খাপ তুমি ওরমভাবেই থাকুক। এবং ওটাই চলেছে বারবার বিভিন্ন লোককে দিয়ে দিয়ে, যাতে আমার অরিজিনালটা আর কি সেটা সযত্নে রাখা যায়। এইভাবে ডাকনামের মনে আছে আমার, কারণ ওটা সোনি মিউজিকের ক্যাসেট ছিল, একটু নীলচে নীলচে ক্যাসেটের খাপটা ছিল, ওটা আমি সুন্দর যত্নে রেখেছিলাম, এখনো দেখবে চকচক করে। তো তাহলে তুমি ওই রকম একটা ক্যাসেটগুলো থেকে একটা গান শোনাবে আমাদের এখন? সমস্যা হচ্ছে যে ওই ক্যাসেটগুলোতে গান শোনানোর অভ্যেস তো খুব একটা নেই। আমি যদি ওই ক্যাসেটগুলো ছাড়া নিজে, মানে যে ওই ক্যাসেটগুলো শোনার পরে আমার ভেতর যে প্রক্রিয়া করেছো আর কি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। আচ্ছা অনুপম, আরও একটা জিনিস করছো তুমি ডাক বাংলার জন্য আমাদের, সেটা হচ্ছে ম্যাকি বলে একটা অনুপম আমাদের জন্য কলাম লিখছে, যেখানে আচ্ছা তুমি বলো ম্যাকিটা কেন এলো এবং কি ব্যাপার, ম্যাকি বা নাম কেন, সে তোমাকে কিরমভাবে চালনা করে, সেটা একটু যদি তুমিই বলো। আমি তখন সেই সময় প্রচুর হারারির বই পড়ছিলাম, আপনারা হয়তো অনেকেই পড়েছেন, সেপিয়েন্স পড়েছেন, হয়তো হোমোডিউস পড়েছেন, এবং আমার হারারির লেখা পড়তে খুব ভালো লাগে। এবং সেটা করতে করতে এআই নিয়ে বন্ধু বান্ধবের সাথে চর্চা হয়, যে কিভাবে সবাই আতঙ্কে আছে যে এআই সব গ্রাস করে নিচ্ছে, আমাদের চাকরি বাকরি কিছুই থাকবে না। সেখান থেকেই মনে হয় যদি আমি আমার যে ম্যাকবুকটা আছে, আমার বাড়ির যে কম্পিউটারটা আছে, তার জবানিতে কিছু লিখতে শুরু করি, বা সে কি ভাবছে, অ্যাজ ইফ তার প্রাণ আছে এবং সে সবই লক্ষ্য করতে পারে, সবই বুঝতে পারে। তার ইমোশন হয়তো নেই, কিন্তু তার দেখার চোখ আছে, অর্থাৎ ক্যামেরা আছে, তার শোনার কান আছে, অর্থাৎ মাইক্রোফোন আছে, তার অনুভব করার ক্ষমতা আছে, কারণ মাউস প্যাড আছে। এরকম সব রকম সেন্সেশনই প্রায় তার আছে। যেটা নেই সেটা গন্ধের সেন্সেশন। আপনি যদি একটু ভেবে দেখেন যে গন্ধের সেন্সেশন থেকে মানুষের কী উপকার হয়েছে, মানুষের চাইতেও তীব্র গন্ধ বোঝার ক্ষমতা কিন্তু জন্তু জানোয়ারদের। কিন্তু তাদের অবস্থা দেখুন আর মানুষের অবস্থা দেখুন, মানুষ তাদের চিড়িয়াখানায় ভরে রেখে দিয়েছে। সুতরাং সেটা দিয়ে খুব একটা কিছু সুবিধা করা যায় বলে মনে হয় না। তাই জন্যে ম্যাকির প্রাণ প্রতিষ্ঠা হলো এবং আমি নাম দিলাম, বা ম্যাকি নিজের নাম নিজেই দিল যে সে ম্যাকি। এবং তার কথায় সে বলতে শুরু করে সে কিভাবে আমাদের পৃথিবীটা দেখছে। আমরা যে সারাক্ষণ হিউম্যানিটি বলে মনুষ্যত্ব নিয়ে এত কথাবার্তা বলি, তার কাছে তো মনুষ্যত্বের কোনো দাম নেই, বা থাকলে ওদের মধ্যে অ্যাক্টিভিস্ট হবে, যে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট,
কোনো একজন এআই এর লোক, যেরকম আমাদের অনেক অ্যানিমাল রাইট অ্যাক্টিভিস্ট আছে মানুষের মধ্যেও, সেরকম এআই জগতেও নিশ্চয়ই কেউ কেউ থাকবে যারা হিউম্যান রাইট নিয়ে ভাববে, কিন্তু ম্যাকি হিউম্যান রাইট নিয়ে বদার নয়। এবং মানুষ কী ভাবে, মানুষ কীভাবে চলে সেটা নিয়ে কম্পিউটার জগৎ বা এআই এর কোনো ভালো কিছু তারা দেখতে পায় না, এবং অবশ্যম্ভাবী এটাই দেখতে পায় যে মানুষ আস্তে আস্তে বিলুপ্ত হবে এবং মেশিনের হাতে চলে যাবে পৃথিবী, এবং সেটা দিন গোনা শুরু হয়েছে এবং ম্যাকির কলম সেইভাবেই চলছে। আমরা ডাকবাংলায় আমি আর রূপল মিলে একটা ভ্লগ করি, তার নাম হচ্ছে একটা গল্প একটা গান। একটা মেয়ে ছিল, সে মেয়েটার নাম ছিল সিন্ডারেলা। এইবারে তার সৎ মা আর 2 সৎ বোন তার ওপর খুব অত্যাচার করত। কেন অত্যাচার করতো তার নির্দিষ্ট কোনো কারণ নেই, কিন্তু তারা বাংলা সিরিয়াল দেখেই শিক্ষা পেয়েছিল যে অন্যের মেয়ে যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার কর্তব্য তাকে অত্যাচার করা, করতো। সিন্ডারেলা কান্নাকাটি করতো যেরকম অত্যাচারিত লোকরা করে। এবার সেইখানকার রাজা হঠাৎ একদিন ঘোষণা করলেন যে রাজা ইয়াং এবং অবিবাহিত, আমার বাড়িতে বিরাট পার্টি হবে এবং সেই পার্টিতে যে মেয়েরা আসবে তাদের মধ্যে থেকে আমি একজনকে আমার বউ হিসেবে বেছে নেবো। তারপর তো বুঝতেই পাচ্ছেন কি হলো, মেয়েরা পাগলের মতো বিউটি পার্লারে লাইন দিচ্ছে, ডায়মন্ড ফেসিয়াল করছে, অমুক শাড়ি কিনছে, তমুক লিপস্টিক করছে। তো সিন্ডারেলা একবার মিনমিন করে বলেছিল যে আচ্ছা আমিও কি ওই পার্টিতে? সৎমা বলে চলে যাও, বেরো, এটা কি রাজনৈতিক পার্টি নাকি যে সে ঢুকে পড়বে? কখনোই তুমি যেতে পারো, আর কি করবে? বেচারা বসে আছে। তারপর সেই ধীরে ধীরে সেই সন্ধেবেলা এসছে, সবাই মানে দেশের যত মেয়ে আছে বোধহয় সবাই পার্টিতে চলে গেছে। সিন্ডারেলা একলা ওই রান্নাঘরে বসে বসে হাউ হাউ করে কাঁদার একটা জোগাড় করছে। খুব ভালো কাঁদতে পারতো, রোজই রাত্রে কেঁদে প্র্যাকটিস আছে তো। এই সময় যখন কান্নাটা শুরু করবে, এই সময় হঠাৎ আলোর একটা ঝলকানি, ভেবেছি কি শর্ট সার্কিট হলো নাকি, তা নয়, একজন পরী এসে উপস্থিত। কি ব্যাপার, আপনি কি আমায় আশীর্বাদ করতে এসেছেন? বলছে না না ভাই, তুই এত কান্নাকাটি করিস, আমি ধারে কাছে থাকি, আমার জলের প্রতি একটা অ্যাভারশন আছে, এত এই আজকে যে কান্নার তুই জোগাড় করছিস তাতে বন্যা হয়ে যাবে, আমি সেটাকে সহ্য করতে পারবো না। তার চেয়ে একটা কাজ কর, আমি ম্যাজিক জানি, আচ্ছা তা আমি এমন ম্যাজিক করে দিচ্ছি তাতে এই দেশটা এই বাক্সটা হয়ে যাবে একটা BMW, ওই ইঁদুরটা হয়ে যাবে তার ড্রাইভার, এইরকম করে সব বদলে বদলে দেবো। তোর সারা গায়ে এই যে নেতাকানি পরে আছিস সেগুলো সব্যসাচী শাড়ি হয়ে যাবে, তারপর ওটা গয়না হয়ে যাবে, জিমি চুর জুতো হয়ে যাবে, ইত্যাদি করে সমস্ত হবে। কিন্তু মনে রাখিস তুই এসব করে পার্টিতে চলে যা, কিন্তু রাত্রির 12টা যেই বাজবে আমার জাদুর মেয়াদ শেষ, তখন তোকে চলে আসতে হবে। সিন্ডারেলা বলেছে ঠিক আছে। সিন্ডারেলা পার্টিতে ঢুকতেই রাজার চোখ এবং আরও অনেক পুরুষের চোখ তার দিকে এসে একেবারে আটকে গেল। সিন্ডারেলা যে এমন কিছু একটা বিরাট দেখতে ছিল তা নয়, সত্যি বলতে কি তার যে সৎ বোন তারা দুজনেই সিন্ডারেলার চেয়ে কিছুটা ভালোই দেখতে ছিল, এবং অনেক মেয়ে ওখানে ছিল যারা হচ্ছে ভালো দেখতে, কিন্তু ও শরীরটা ছিল একেবারে চাবুকের মতন। হবে নাই বা কেন, তার কারণ সে তো রাত দিন ঘর মুছছে, বাসন মাজছে, ঝুল ঝাড়ছে, বাজার করছে, 2 হাতে থলে নিয়ে আসছে, জল তুলছে, আর তার পেটানো চেহারা হয়ে যাচ্ছে, পেটানো চেহারা হয়ে যাচ্ছে, পেটানো মৃদুভাবে বললে পেটানো, বাংলায় বললে, ইংরেজিতে আরো সাংঘাতিক ভালো সব শব্দ আছে যাকে এখন আমি ছেড়ে দিই, তো ভালো চেহারা। তা অন্য সৎ বোনেরা বা অন্য মেয়েরা তারা কি করে, তাদের কেন এরকম চেহারা হয় না? তারা সারাদিন কি করে, তারা OTT-তে ওয়েব সিরিজ দেখে রাত্রি 2-3টে অবধি, তারপরে ঘুমিয়ে পড়ে, মাঝে মাঝে জেগে উঠে ভাবে কেন কে জানে খুব মোটা হয়ে যাচ্ছি, ভেবে একটা জিমে নাম লেখাবার পর একটা 17 মতো জিনিস ছাই করে চলে যাচ্ছে, তারপর পাই 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 করে 2-3 দিন দৌড়ায়, তারপর আবার এসে ঘুমিয়ে পড়ে। ফলে তাদের রূপ যতই থাক চেহারা ওরকম হয় না। আর সিন্ডারেলার যেটা আছে সেটা হচ্ছে স্বাস্থ্যের জেল্লা, এবং মদন দেবের কৃপায় কিছু কিছু অংশ উচ্ছ্বসিত। আর রবীন্দ্রনাথ যেরকম বলেছেন আপনারা জানেন যে সুন্দর ফিগারের জয় সর্বত্র, সেই মেনে রাজামশাই সারাক্ষণ সিন্ডারেলার সঙ্গেই নাচতে শুরু করলেন, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নাচছেন, সিন্ডারেলার ভালোই লাগছে। একটা সময় রাজামশাই তার কানে কানে সিন্ডারেলাকে একটা ডাক নাম দিলেন, সেই নামটা কি সেটা আমি বলতে পারবো না, কারণ তার মধ্যে শালীনতার অংশ কম কিন্তু অনুরাগের অংশ খুব বেশি। চলছে এরম করতে করতে আস্তে আস্তে 12টার দিকে কাঁটাটা যাচ্ছে। সিন্ডারেলা যত উসখুস করে রাজামশাই বলে না না তোমাকে ছাড়া যাবে না, শেষকালে একদম 12টার ঘন্টা প্রায় বাজো যখন, তখন সিন্ডারেলা আর তার বাথরুম যেতে হবে, ছাড়ুন তো মশাই বলে পাই 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 করে দৌড়ে, ওই রাস্তায় বিরাট একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে তত করে নামছে। এবার ওরম দ্রুত নামার জন্য তো অত সুন্দর জামা জুতো এসব তৈরি হয়নি, তা একটা জুতোর মানে এক পাটি জুতোর একটা হিল একটু ভেঙে গেল, আর সেটা পা থেকে ছিটকে চলে গেল, আর সিন্ডারেলা একেবারে ওলট পালট খেতে খেতে অনেকটা সিঁড়ি পেরিয়ে ল্যান্ডিংয়ে
কোনো মতে আরেকটা পাটি জুতো হাতে নিয়ে খালি পায়ে মাঠ ঘাটের মধ্যে দিয়ে সিন্ডারেলা তার বাড়িতে এসে পৌঁছলো। তা ওইখানে পাটা মচকে গেছিল বলেই হোক, মচকানো পায়ে অতক্ষণ দৌড়েছে বলেই হোক, আর দৌড়বার সময় খালি পায়ে কাঁটা কাঁকর কাঁচ টাঁচ ফুটে গেছে বলেই হোক, কিছুক্ষণের মধ্যে সিন্ডারেলার একটা পা, যে পায়ে ওই জুতোটা পড়েছিল যেটা হারিয়ে গেল, সেটা একেবারে দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে গেল। এ বাবা, যেতেই পারে, কি করা যাবে। সিন্ডারেলা কি আর করবে, চুন হলুদ লাগিয়ে পায়ের ব্যথায় এবং মনের ব্যথায়, কারণ আর তো কোনোদিন ওর জীবনে এরকম একটা সন্ধে আসার কোনো সম্ভাবনাই নেই, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। সকাল বেলায় দুন্দুবি বেরি সব বাজছে চতুর্দিকে। কেন না, রাজামশাই ঠিক করেছেন ওই যে জুতোটা, ওটা একজন ট্রেতে করে নিয়ে আসছে, ওই জুতোটা যার পায়ে ফিট করবে তাকে বিয়ে করবেন। আচ্ছা, সিন্ডারেলার তো মাথায় বাজ, তার কারণ ওর পা এখন এমন ফুলে গেছে যে কোনো জুতো কেন, মানে মশারির মধ্যে ঢুকবে না। তাহলে কি করা যাবে? এবার ও দেখছে অবাক হয়ে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেয়ে ওই জুতোটা এরকম করে গলিয়ে একবার ট্রাই করছে। সিন্ডারেলা ভাবছে এদের কি কোনো নীতি নেই, এটা তো সবাই জানে যে ওই মেয়েটা তারা নয়, ওই মেয়েটা সিন্ডারেলা একা, আর তো কেউ নয়। কেউ বলছে না যে না না আমাকে জুতো পরতে হবে না, আমি নাচিনি, তা নয়, সবাই বলছে একটু দেখি না যদি ফিট করে যায়। তো তারপর সিন্ডারেলা বুঝেছে যে নীতি ততক্ষণ বলবৎ যতক্ষণ না লোভ এসে ওভারটেক করে। কি আর করা যাবে, হচ্ছে সবাই পরপর পরপর জুতো পরছে, কারোর হচ্ছে না। এরকম করতে করতে সিন্ডারেলার বাড়িতে জুতোটা এসছে। প্রথম সৎবোন ট্রাই করেছে, তার হয়নি। দ্বিতীয় সৎবোন ট্রাই করতেই কটাং করে একদম জুতোটা ফিট করে গেছে। তখন সিন্ডারেলা চমকে মনে পড়েছে, তাই তো ওর আর আমার পায়ের সাইজ তো একদম এক, ওই জন্য পুজোয় আমি কখনো নতুন জুতো পাই না, বলা হয় তুই আর ফেলে দেওয়া জুতো পরি। এবার যেই না জুতোটা ফিট করে গেছে, এটা তো গোটাটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল, 17,000 ক্যামেরা চতুর্দিকে, তারপরে রানী পাওয়া গেছে, রানী পাওয়া গেছে, বাইট নেওয়ার জন্য মাইক নিয়ে ঝাপাচ্ছে, সেই মেয়েটা এরকম এরকম করে হাত নাড়ছে, রাজা হাসছে। সিন্ডারেলা আর থাকতে না পেরে কি 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 ওই মেয়েটা তো আমি ছিলাম, আমি বলে চিৎকার করে উঠেছে। সঙ্গে সঙ্গে সবাই স্তম্ভিত এদিকে তাকালো, কে বলছে এই কথাটা? গায়ে একটা জঘন্য জ্যালজ্যালে শতচিহ্ন নাইটি, পায়ে চুন হলুদ দেওয়া কতগুলো নেকড়ার প্লাস্টিক জড়ানো, চুলে জট, মানে এরকম হতে পারে তাতে উকুন চলছে, মানে সবাই বলছে কি পাগল, একে জড়িয়ে রাজা নাচবে, এ তো কোনোদিন হতে পারে না। ফলে সবাই হো হো করে হাসতে লাগলো এবং পাগলি পাগলি এরকম একটা রথ, তাতে সৎমা সৎবোনও করে ভালো একটা সঙ্গত করলো, এরম করে উঠতে থাকলো। সিন্ডারেলা তখন রাজাকে চিৎকার করে, ওর তখন হারাবার কিছু নেই, রাজাকে চিৎকার করে বলে, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি পা দেখে বউ পছন্দ করছেন কেন? লোকে তো মুখ দেখে করে, আপনার কি এটা ফুড ফ্যাটিস আছে নাকি? রাজা বলল, রাজা তো চট করে এই কথা বলতে পারছে না যে আমি আসলে অতক্ষণ নাচলেও মুখের দিকে তেমন তাকাচ্ছিলাম না, এটা তো আর বলতে পারে না। তা রাজা তখন বলছে, ও কথা বলছেন কেন? আপনি জানেন না যে কোভিড এখন চলছে, কোভিড প্রোটোকল মেনে মাস্ক পরে নাচা হচ্ছে, আমি মুখ ভালো করে দেখিনি, সেই জন্য। আর তাছাড়া জুতো ফিট করে গেছে, এখন এসব কথা বলার মানে। সিন্ডারেলা বললো, আচ্ছা আপনি বলুন তো, ওকে বলতে, ও তো আপনার সঙ্গে নেচেছে রাত্রির 11:05 নাগাদ, আপনি ওর কানের কাছে মুখ নামিয়ে যে ডাকনামটা ধরে ডেকেছিলেন, ওটা কি ওকে বলতে বলুন। রাজা খুব চমকে গেল, তার কারণ হচ্ছে এই কথাটা তো আর কারোর জানার কথা না, মানে কেউ তো আর বোঝেনি যে একটা ডাকনাম দিই। খুব চমকে রাজা ওর দিকে তাকিয়ে আছে। সৎবোন যে, সে বললো কি বুঝতে পারছি না, কিসের ডাকনাম? পার্টিতে যত জোরে মিউজিক চলছিল আমি কোনো নাম ফাম শুনতে পাইনি, আমার জুতো ফিট করে গেছে আর আমি কোনো কথা শুনতে। সিন্ডারেলা বললো, আমি কিন্তু জানি ডাকনামটা কি, বলে রাজার কানে কানে গিয়ে ডাকনামটা বলেছে। রাজা চমকে একদম 440 ভোল্টের শখার মতো, কারণ স্পষ্ট তো এই মেয়েটাই সে মেয়েটা, কিন্তু তা কি করে হয়? এরকম একটা বিচ্ছিরি গরিব মতন মেয়ে, এ তো হতে পারে না। রাজা বুঝতে পারছে না কি করবে, তারপরে ভালো করে তাকিয়ে দেখছে, হ্যাঁ গড়ন ডৌল তো কিছুটা চেনা লাগছে, কিন্তু ধাঁ করে তো কিছু বলা যায় না। সিন্ডারেলা বললো, আচ্ছা এবার ওকে বলুন, এক পাটি জুতো তো হারিয়ে গেছে, আপনি পেয়েছেন, আরেক পাটি জুতো কোথায়, ওকে দিতে বলুন। সৎবোন বললো, আমরা হায়ার ক্লাসের লোক, এক পাটি ভেঙে গেলে সঙ্গে সঙ্গে আরেক পাটি ছুঁড়ে ফেলে দিই, আমার কাছে নেই। সিন্ডারেলা বললো, ঠিক আছে, মানে সৎবোন এটা বলায় সিন্ডারেলা বললো, ঠিক আছে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, বলে কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে ওর একটা টিনের সুটকেস থেকে ওই জুতোটা নিয়ে এসছে। ওটা উবে যায়নি, তার কারণ হচ্ছে যেহেতু আরেকটা পাটি জুতো ড্যামেজ হয়ে গেছে, গুড ড্যামেজ হলে পরি ওটাকে ফিরিয়ে নেয় না দিয়ে, তখন ও এসে ওই জুতোটা নিয়ে এসছে। এবার সবাই একদম অবাক, মানে এই রকম একটা বেশভূষার লোক ওই রকম একটা দামি সাংঘাতিক জুতো, তাতে হয়তো হিরে টিরে বসানো আছে, সেরকম নিয়ে আসছে, এটা সবার কাছে খুব একটা বেমানান এবং অস্বস্তিকর ব্যাপার। কি ব্যাপার, ওর কাছে এলো কি করে? সিন্ডারেলা কোনো কথা না বলে অন্য পা যেটা ফুলে যায়নি সেটা টকাস করে ওটা পরে নিল, ফিট করে গেছে। এইবারে অতগুলো ক্যামেরার মধ্যে, মাইকের মধ্যে কিছু কিছু এই দিকে আসতে থাকলো, কি ব্যাপার, সত্যিই তো এটা কি হচ্ছে, হই হই একটা পড়ে গেছে, একটা কেওস মতন হচ্ছে। তখন ওই সৎবোনটা বললো এবং সৎ মাও বললো, আচ্ছা আমি একটা কথা বুঝছি না, তোর কাছে এই জুতো আসবে কি করে, তুই তো গরিব,
যদি আমি ধরে নিই যে তুই ছিলি সেই মেয়েটা যে নেচেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, হ্যাঁ, ওর কাছে তো আসার কথা ওই না। জামা তুই পাবি কোত্থেকে, ওই ব্রেসলেট তুই পাবি, ওই নেকলেস তুই পাবি কোত্থেকে, হলো তুই তাহলে চোর। আর চোরকে তো আর রানী করা যায় না। সিন্ডারেলা তখন কি করে বললো, না না আমি চুরি করিনি, আসলে একজন পরী আমাকে ওগুলো দিয়ে দিল। পরী? সবাই এর মধ্যে পরী আসছে কোত্থেকে? তখন সৎমা বললো এই তো বোঝাই যাচ্ছে এটা বহিরাগত, পরী তো আমাদের কেউ না, তা বহিরাগত হেল্প নিয়ে যে কাজ করা হচ্ছে সেটা ধরবো না, খেলা হবে না, খেলা হবে না, কারণ তুমি বহিরাগত সাহায্য নিয়ে। এইবার সিন্ডারেলা কি করবে কিছু বুঝতে পারছে না। এবং সত্যি তর্কটা ক্রমশ, এবার কেউ বলছে যে ওটা তো বড় কথা নয়, পরীর সাহায্য নিয়েছে কিনা, জুতো ফিট করে গেছে, কেউ বলছে তা হবে না। সৎমা বললো আমি একটা কথা বলে দিচ্ছি, পরী যদি উড়ে ফুড়ে বেড়ায় আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু সেটা আমার সংসারে নাক গলাতে আসে আমি রগড়ে দেবো। এবার সত্যিই কিছু করার নেই, একদম ধাঁ করে সব বসে আছে। তখন অমাত্য একজন সে রাজাকে একটু পাশে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে বললো রাজামশাই জিনিসটা কিন্তু এবার একটা অত্যন্ত বিচ্ছিরি কেওয়াসের দিকে চলে যাচ্ছে, এটা আর ভালো জায়গায় থাকছে না। আর এটা তো লাইভ টেলিকাস্ট হচ্ছে, ফেসবুক লাইভ টাইভ সব হচ্ছে, তা সোশ্যাল মিডিয়ায় যে কমেন্ট আসছে পর সেইখানে দেখা যাচ্ছে অনেকটা কমেন্ট হেলে আছে এই গরিব মেয়েটার দিকে। কারণ মানুষ সাধারণত গরিবকে খুব সমর্থন করে যতক্ষণ না গরিব তার নিজের ঘাড়ে এসে পড়ছে। এইবারে সমস্ত সিম্প্যাথিটা যেহেতু সিন্ডারেলার দিকে চলে যাচ্ছে, একে ধাঁ করে কিন্তু আপনি প্রত্যাখ্যান করে বসবেন না, তাহলে আবার অনেক ঝামেলা হতে মনে পারে। বলে আছে, হ্যাঁ। তখন রাজা অনেক ভাবছে, বলছে কি করি বলতো? তো বলছে তো খুব সোজা কথা, এর একটা পায়ে একটা জুতো ফিট করে গেছে, ওর একটা পায়ে একটা জুতো ফিট করে গেছে, তাহলে আপনি দুজনকে বিয়ে করে দিন, তাহলে তো ঝামেলাটা মিটেছে। রাজাদের তো আর একটা বিয়ে করতে হবে এরকম করে নিয়ম। এক্স্যাক্টলি। সেটা কি করা উচিত, সেটা কি পাবলিক ইমেজ কিরকম, আরে সব ছাড়ুন, আপনি বুঝছেন না বিছানায় সুবিধা হবে, আপনার একটা থ্রিসামের পসিবিলিটি হবে, এবং এই হবে পৃথিবীতে প্রথম সোশ্যালি স্যাংশন থ্রিসাম, অর্থাৎ সামাজিক অনুমোদন সম্পন্ন ত্রিধারা যৌনতা। এ খুব সোজা কথা নয়, আপনি ভেবে দেখুন। তখন রাজামশাইয়ের লোভ হয়েছে, তার কারণ সিন্ডারেলার, আমরা আগেই বলেছি সিন্ডারেলা আবেদন সম্পন্ন, এবং যে সৎবোন সেও চমৎকার দেখতে, অসুবিধে কি? রাজামশাই বললেন আচ্ছা আচ্ছা থামাও থামাও থামাও, অনেক ঝামেলা হয়েছে। রাজা যে প্রতিজ্ঞা করেন, যে ঘোষণা করেন, তাকে তো কখনো প্রত্যাহার করা যায় না, তাকে বিকৃতও করা যায় না। আমি বলে দিলাম ওর পায়ে একটা জুতো ফিট করেছে, ওর পায়ে একটা জুতো ফিট করেছে, আমি দুজনকে বিয়ে করে নেবো। সবাই ধন্য ধন্য করতে লাগলো, একের জায়গায় দুজন রানী পেয়েছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হ্যান ত্যান বলে খুব হই হই হতে থাকলো। সিন্ডারেলার মাথায় তো বাজ পড়েছে, তার কারণ তার গোটা ফ্যান্টাসিটা কি ছিল, কি সে কান্নাকাটি করতে করতে এতদিন ভাবতো যে একদিন না একদিন সে এই লোকগুলোর হাত থেকে মুক্তি পাবে, এবং এমন ভাবে মুক্তি পাবে, এমন টেক্কা দিয়ে মুক্তি পাবে যে এরা পরাজিত হয়ে চুল ছিঁড়তে থাকবে। এখন এই সদ্বোনটাই যদি তার সতীন হয়, আর বলা যায় না রাজার কোনো যাচ্ছে তাই ইচ্ছে, যদি এর সামনেই ওকে কাপড় ছাড়তে হয়, বিছানায় শুতে হবে, এইসব না করলেও তাকে সংসার তো করতে হবে একসঙ্গে সতীনের সঙ্গে মিশে। আর এই যে সৎমা, আরেকজন যে সৎবোন, এরাও তো রাজার আত্মীয়, এরাও তো ওখানে যাবে, তাহলে হয়তো একই ভাগ্য তার জন্য অপেক্ষা করে আছে, তারা সবাই মিলে ওইভাবেই ওকে খোঁটা দেবে, ওইভাবেই ওকে যাচ্ছে তাই করে ব্যঙ্গ করবে, হয়তো খাটিয়েও নেবে, কে বলতে পারে। সিন্ডারেলা বাথরুমে ঢুকে আবার হাউ হাউ করে কাঁদার জোগাড় করছে। এবার পরি আবার এসছে, এসে বলছে কি হলো রে, কালকে ছিলি চাকরানি, আজকে হলি রাজরানী, তো তাতেও আপত্তি? সিন্ডারেলা বলছে না, আপনি সুখ কাকে বলে জানেনই না, ডেফিনেশনটাই জানেন না। সুখ মানে শুধুমাত্র নিজের ভালো হওয়া নয়, সুখ মানে শত্রুর খারাপ হওয়াও। একটা লোক প্রমোশন পেলে কোনো আনন্দ নেই যদি না তার কলিগ পাশে যে বসে তার ডিমোশন হয়। আরে বাবা, তাহলে তো মুশকিল। সত্যি পরি এতটা জানতেন না। পরি বলেন তাহলে দেখ বাবা, আমি তো আর কিছু করতে পারবো না, আমি অনেক ভেবে একটা জিনিস তোকে বলতে পারি, সেটা হচ্ছে আমি রাজাকে একটা ব্যাঙে রূপান্তরিত করে দিচ্ছি। কারণ রূপকথার ওই আর একটা বাঁধা কথা আছে, ইংরেজি রূপকথার আছে, যে আমি ওকে ব্যাং করে দিচ্ছি। তুই একটা কাজ কর, সবাই তো অবাক হয়ে যাবে রাজা ব্যাং হয়ে গেলে, তুই গিয়ে ব্যাংটাকে টক করে একটা চুমু খাবি, সঙ্গে সঙ্গে ব্যাংটা আবার রাজা হয়ে যাবে। তখন নিশ্চয়ই তোকে বিয়ে করবে, কারণ যে ব্যাং থেকে মানুষে ফের রূপান্তরিত করে তাকে বিয়ে না করে উপায় কি? তখন তুই ব্যাংকে চুমু খেতে পারবি তো? বলছে আরে বলবে না, কত লোককে চুমু খাচ্ছে, যার ব্যাংকে টাকা আছে ব্যাংকে চুমু খেতে পারবো না, পারো, চলে গেছে। এবার সবাই অবাক, অতগুলো ক্যামেরার সামনে রাজা ধাঁ করে ব্যাং হয়ে গেছে। সিন্ডারেলা গিয়ে বলছে সমস্ত ক্যামেরা এদিকে, এদিকে সব ক্যামেরা এদিকে, এবার দেখুন এই ব্যাংকে আমি আবার রাজামশাই করে দেবো বলে সিন্ডারেলা ভালো করে একটু স্লো মোশনে ঝুঁকে যেই না ব্যাংটাকে চুমু খেতে যাচ্ছে, যে সৎবোনটার পায়ে অন্য জুতোটা ছিল, এই ভাঙা হিলের খুব শার্প জুতো, সেটা দিয়ে সে টস করে ব্যাংটাকে মারিয়ে সঙ্গে সঙ্গে তার পেট ফাটিয়ে দিয়েছে এবং ব্যাংটা তক্ষুনি মরে গেছে। সবাই স্তম্ভিত, কয়েক সেকেন্ড কোনো কথা কারণ নেই। তারপরে সববার মনে পড়েছে ওই দেশের আইন হচ্ছে রাজাকে যে হত্যা করবে সে রাজা হবে, ফলে এ রানী হবে। এইবারে
অমাত্য মানে সবাই হই হই করে বলছে যে নতুন রানী পেয়ে গেছি। হ্যাঁ, অন্যভাবে পেয়েছি, খুব গণতান্ত্রিকভাবে পাইনি, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই, আমরা নতুন রানী বলে নাচানাচি হচ্ছে। এইবার অমাত্য এবং কোটাল এবং সিন্ডারেলা এরা তিনজন মিলে বারবার বলার চেষ্টা করছে, কিন্তু সবার সামনে এ তো একটা মানুষকে খুন করলো। তখন ও বলছে মানুষকে তো খুন করিনি, ব্যাংকে খুন করেছি। তার বিরুদ্ধে কোনো আইন আছে কি? দেখাতে পারবে যে ব্যাংকে খুন করলে অমুক তমুক? কোনো আইন। আর ব্যাংকদের কোনো মানে প্রগাধিকার সমিতি তৈরিও হয়নি। ফলে সবাই বলছে না, আর কিছু করার নেই, সমস্ত আইন অনুযায়ী ইনি আমাদের নতুন রানী, কোনো অসুবিধে নেই, এবার আমরা একে সবাই রাজপ্রাসাদে নিয়ে যাব। তখন এই নতুন রানী নিয়ম করে দিলেন যে তার মা, তার বোন সবাই মিলে রাজপ্রাসাদে গিয়ে অসম্ভব সুখে দিন যাপন করবে, এই বিরাট রাজ্য শাসন করবে, কোথাও কোনো অসুবিধা হবে না। আর সিন্ডারেলাকে এই বাড়িতেই থাকতে হবে, কেউ সাহায্য করতে পারবে না, সারা জীবন শুধু নিজের সব কিছু করতে হবে, খেটে মরতে হবে, কোনো পড়াশোনা করতে পারবে না, কোনো চাকরি করতে পারবে না। সে কি? হ্যাঁ, চাকরিও পারবে না করতে? কিচ্ছু করতে পারবে না। আচ্ছা। কোনো জুতো পরতে পারবে না, কারণ জুতোর জন্যই জুতো থেকেই যত নষ্টের গোড়া উৎপত্তি হয়। সিন্ডারেলা কোনো জুতো পরতে পারবে না, এমনকি সে কোনোদিন কোনো স্মার্টফোন অবধি কিনতে পারবে না, একটা সাধারণ ফোন নিয়ে তাকে থাকতে হবে। তাহলে তো রানীকে সবাই ছিছি করবে। সবাই ছিচি করতে লাগলো, তুই ঠিকই বলছিস, আমার এতক্ষণ মাথায় আসেনি। তখন রানী ছিচি করতে লাগলো না, রানীকে তো ওরকম সামনে ছিচি করা যায় না, এক্ষুনি হয়েছে, বলতে লাগলো যে কিন্তু রানী কিরম একটা মানে এতটা কি, আর আপনি তো রানী হলেন, ও তো চাকরানি, তাহলে অতটা কি, এরম বলতে লাগলো। তখন রানী বললেন, বেশ, আমার মধ্যে মহত্ব নেই তা নয়, আমি যেমন ওকে বঞ্চিত করেছি আমি ওকে কিঞ্চিত দেব, আমি ওকে খুব সস্তায় চাল দিলাম। তখন সবাই বললো ঠিক আছে, তো সস্তায় যদি চাল দেওয়া যায়, তারপর আবার একটা সাইকেল টাইকেল এরকম কিছু দিলাম। তখন বললো ঠিক আছে, তাহলে কিছু জিনিস দিয়েছ, খুব ভালো কথা, আমাদের কোনো অসুবিধে নেই। সিন্ডারেলা হাউ হাউ করে কাঁদতে লাগলো, ওরা ভয়ঙ্কর সুখে দিন যাপন করতে লাগলো। এবং সিন্ডারেলার অত কান্নার জলের তোড়ে ওই যে পরি, যার জলে একটা এমনিতেই অ্যাভারশন অ্যালার্জি এসব ছিল, সে কোথায় ভেসে চলে গেল, আজ অবধি তাকে আর কেউ দেখতে পায়নি। তো গল্পের মরাল কি? কি গল্পের একটা মডেল থাকে না, আমি তো জানি, তাই না? একটা এরকম ধরনের গল্পের একটা মডেল থাকে। এই গল্পের মরাল তুই বুঝতে পারিস নি? না, আপনারা বুঝতে পেরেছেন? আমার তো মনে হয় গল্পের মাল্টিপল মরাল। কিরকম? না, আমি একটাই বলবো, কারণ সব কিছু তো একজন শিল্পী ফাঁস করে দেয় না। এই গল্পের মরাল হচ্ছে এই, আমার মতে এই, রাত্রির 12টার আগে যে লোক পার্টি থেকে চলে আসে সেই বেরসিকের ভাগ্যে কখনো ভালো কিছু লেখা থাকতে পারে না। এটা বিশ্বাস হলো? আমার তো মনে হয় অন্য একটা কথা। কি মরাল করবো না? আমার মনে হয়, দেখ, যদি কোনো কাউকে বর দিতে হয় তার কোনো সময় সীমা থাকা উচিত না। 12টা কেন থাকবে? কেন একটা হলে কি অসুবিধা? তাই এই পুরো ক্রাইসিসটা তুই যেটা দেখছিস, সে পুরো ক্রাইসিসটাই হতো না যদি এই 12টার সময়কে দৌড়ে পালিয়ে না আসতে হতো। তো এই 12টার কনসেপ্টটা থাকার তো কোনো দরকারই নেই। আমি একজনকে বর দেবো, তার সময় সীমা থাকবে কেন? কিন্তু আমার মতে আরো একটা মরাল থাকতে পারে। ও আরো একটা আছে? হ্যাঁ, সেটা বাঙালিদের ঝাঁকুনি লাগতে পারে, কিন্তু মরালটা এই যে থ্রিসামের সুযোগ এলে কখনো ছেড়ো না। আচ্ছা, আমিও না এই লকডাউনে সাংঘাতিক ক্রিয়েটিভ হয়ে গেছি। কিসে ক্রিয়েটিভ হয়েছিস? চন্দ্রবিন্দু 10ম অ্যালবাম 10 বছর ধরে বেরোচ্ছে না, এই তুই ক্রিয়েটিভ হয়েছিস? আরে দূর মশাই। আচ্ছা, গান তুইও জানিস, আমি জানি, ইচ্ছা করলি যখন তখন বানাতে পারি। হ্যাঁ, তাহলে পারি কিনা বলুন? তাহলে অ্যালবামটা বের করছিস না কেন? অসুবিধাটা কোথায়? আচ্ছা, একটা প্রবলেম আছে, হতে পারে একটা কিছু প্রবলেম, কেন তোকে জানতেই হবে সেটা? না, তাহলে এখানে যখন সবার সামনে কথাবার্তা হচ্ছে, মাইক টাইক আছে, তোর যদি প্রবলেম থাকে সেটা, হ্যাঁ, ওরকম আমার শেষ যে মরালটা আছে তার ধারে কাছে যদি না হয়, অন্যরকম হয়, তাহলে সেই প্রবলেমের কথা তুই বল, যে তুই অনেক কিছু করতে পারতিস, আমি অনেক কিছু করতে হবে। আমি হতে পারতাম কোটিপতি ব্যবসায়ী, বুঝলি? আমি হতে পারতাম কোটিপতি ব্যবসায়ী, হলি না কেন? কিন্তু কি করে সামলাবো স্টল? কেন? আমি কি করে সামলাবো স্টল? অসুবিধা কোথায়? কারণ আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। সবাই একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। আরে নাটক লিখে মাতিয়ে দিতাম শহর মফস্বল, কিন্তু কি করে লিখি, আমি কি করে লিখি? আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। মাটি খুঁড়ে গুপ্ত ধন তুলবো, আরে মাটি খুঁড়ে গুপ্ত ধন তুলবো, নো প্রবলেম অ্যাট অল। তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো
আমার একটা হাতে লাল আর আরেকটা নীল বল। সবাই একটা হাতে লাল আর আরেকটা নীল বল, আমার একটা হাতে লাল আর আরেকটা নীল বল। আমার ভীষণ ইচ্ছে করছে আমি পাল্টাবো সমাজ, অনেকেরই করছে। আমার ভীষণ ইচ্ছে করছে আমি পাল্টাবো সমাজ। আরে গরিবের প্রতি প্রেম এমন লোক কম আজ, গরিবের প্রতি প্রেম এমন লোক কম আজ। আমার খুব তেজ মরুত চকলেট বোম, আমি লেনিন পড়ি শনি টু সোম, কিন্তু কি করে তাক করব বিদ্রোহ পিস্তল। অসুবিধে কি? কি অসুবিধে? আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল, আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। আরে লাল আরে নীল, আরে লাল নীল লাল বল, আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। প্রেম একবার এসেছিল নীরবে, ভাবলাম দুধ জমে ক্ষীর হবে। মেয়েটি দারুণ, সকালে আলিয়া ভাট, রাতে রাধিকা আপ্তে। আমায় বলে আরে জড়িয়ে ধরো আমায় জাপটে সাপটে। ধরলি না? না, ওকে কি করে বোঝাই, আরে ওকে কি করে বোঝাই আমার মনের দোলাচল। কেন? আমার তো একটা হাতে লাল আর আরেকটাই নীল বল, ওরাও জানে না আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল, আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। ভাই মুখে ফেলে দে না ফুচকা সঙ্গে তেঁতুল জল, আরে মুখে ফেলে দে না ফুচকা সঙ্গে তেঁতুল জল। আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। আরে লাল আরে নীল, আরে লাল নীল লাল নীল লাল নীল লাল নীল লাল নীল লাল 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 নীল নীল লাল নীল লাল বল। আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। একটু কোরাসে, আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল, আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। জোরে, একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। থ্যাংক ইউ। এবার বুঝতে পারলি তো কেন আমি গাইতে পারছি না? হ্যাঁ, এতদিন সত্যি জানতাম না। একটাই খালি প্রবলেম দেখছি, সবাই দিল হাততালি ওই উনি তো বাদে। আরে সবাই দিল হাততালি ওই উনি তো বাদে। আমার মতন বোধহয় উনি পড়েছেন ফাঁদে, আরে আমার মতন সকাল থেকে পড়েছেন ফাঁদে। বুঝলি কি ফাঁদ? চুপটি করে বসে উনি যখন কাঁপছে গোটা হল, আরে চুপটি করে বসে উনি যখন কাঁপছে গোটা হল। কেন? ওনার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল, ওনার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। আরে লাল আরে নীল, আরে লাল নীল লাল নীল লাল নীল বল। ওনার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল, আমার একটা হাতে লাল আর আরেকটাই নীল বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি ডাক বাংলায় একটি কলাম লিখি নিয়মিত, মাসে 2টো করে। সেই কলামটির নাম হচ্ছে মুখরিত। এবং আজকে আমাকে এই আড্ডা যে পর্বটা সেটা সঞ্চালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে সুদেষ্ণা রায়, তাকে একটু আমি ডেকে নিতে চাইব। এসো। তো প্রথম প্রশ্নটাই, যেটা মানে একটা একদম সিরিয়াস প্রশ্ন করছি একটা, সেটা হচ্ছে তুমি দীর্ঘদিন, ধরো আমাদের বয়স যখন তোমার, তখন থেকে তুমি নাটক করা শুরু করেছো, একদম থিয়েটারে অভিনয় করছো। তারপরে তুমি দীর্ঘদিন সংবাদ মাধ্যমে কাজ করেছো, সাংবাদিক হিসেবে কাজ করেছো, বিভিন্ন মানুষ দেখেছো। তারপর তুমি টেলিভিশন থেকে শুরু করে, টেলিফিল্ম থেকে শুরু করে সিনেমা, এতগুলো মিডিয়াম দেখেছো, এতগুলো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করেছো। তো তোমার সিনেমা সবসময় সম্পর্কের গল্প বলেছে, অনেক সময় বিভিন্ন সম্পর্কে, বিভিন্ন মানুষের সম্পর্কের গল্প বলেছে। কোথাও কি তোমার এই দীর্ঘদিনের মানুষকে দেখা থ্রু নাটক, থ্রু সংবাদ মাধ্যম, থ্রু ইয়োর ডিফারেন্ট ওয়াকস অফ লাইফ, সেই সম্পর্কগুলো কি তোমার সিনেমাকে বা তোমার ক্রাফটকে ইনফ্লুয়েন্স করেছে? অফকোর্স, আমি এত কিছু করেছি এই কারণে যে আমার কৈশোর এবং আমার বড় হওয়া, তখন কিন্তু আমরা ওই যে কি হব সেটা নিয়ে ভাবতাম না। আমরা শুধু স্বপ্ন দেখতাম, তোমরাও দেখো, অন্যভাবে দেখো, এবং অনেক কিছু একসঙ্গে হতে চাইতাম, যেটা হয়তো সম্ভব ছিল না। কিন্তু আমি সেই অনেক কিছু
আমি পরবর্তীতে সম্প্রতি বেশ কিছু ইয়াং জেনারেশনের ছবি দেখছি যেখানে ছেলেমেয়েরা বলছে যে আমরা আমাদের স্বপ্নের পেছনে ছুটতে চাই। আমরা কিন্তু স্বপ্নের পেছনে ছুটেছি, আমি তো ছুটেছি। আমি প্রথম জীবনে ভেবেছিলাম যে আমি রেলগাড়ির ইঞ্জিন ড্রাইভার হব, কিন্তু আমি গাড়ি চালাতেই পারি না, সেই জন্য হয়নি। পরবর্তীতে আমার মনে হয়েছিল আমি ট্রাফিক পুলিশ হব, কেননা তার গায়ে কি শক্তি, এক হাতে সব গাড়ি থামিয়ে দেয়। তো তখন তো হাত দিয়ে গাড়ি থামাতো, তাই। এবং আমার বাবা, যিনি আমার কাছে সবচেয়ে পরাক্রমশালী ব্যক্তি ছিলেন, সেই বাবা ওই এক হাতের অঙ্গুলি হেলনে চুপ করে যেতেন। তাহলে ভাবুন কি ভীষণ পুলিশের ক্ষমতা। তো আমার অনেক দিন মনে হচ্ছে আমি ট্রাফিক পুলিশ হব। তারপরে একটু বড় হতে হতে মনে হচ্ছিল ডাক্তার হব, কেননা আমি একজন গাইনোকোলজিস্টকে চিনতাম। তখন আমার মানে ধরুন এই 14-15 বছর বয়স। সেই সময় তাকে দেখেছিলাম, তিনি কি সুন্দর দেখতে ছিলেন। তাই জন্য আমার মনে হচ্ছিল আমি যদি গাইনোকোলজিস্ট হই খুব ভালো হবে, এরকম সব সুন্দর সুন্দর ডাক্তারদের সঙ্গে দেখা হবে। এসব কিছুই হলো না। আমার নাটক করতে ভাল লাগতো, আমাকে লোকে নাটুকে বলতো, আমি সেই নাটক করতে চলে আসি। আমি তার পরবর্তী সময় আমি সাংবাদিকতা করতে আসি। কেন না, হঠাৎ শুনলাম যে মেয়েদেরও রেগুলার সাংবাদিকতায় নেওয়া হচ্ছে। তার আগে কিন্তু 80-র দশকের আগে, আমি বলছি না যে মেয়েরা সাংবাদিক ছিলেন না, কিন্তু রেগুলার পে রোলে মেয়ে সাংবাদিক নিউজ পেপারে শুরু হয়েছিল 80-র দশকের প্রথমেই। হ্যাঁ, তো সেই সময় আমি সাংবাদিক, এবং গৌরকিশোর ঘোষ সেটা করেছিলেন, এবং তিনি বলেছিলেন সাংবাদিকের কোনো লিঙ্গ নেই, সেই জন্য মেয়েরাও নাইট শিফট করবে। যদিও আমরা ওয়েজ বোর্ডের আন্ডারে ছিলাম, তাই জন্য নাইট শিফট মেয়েদের করার নেই। উনি বলেছিলেন ওসব আমি শুনতে চাই না, ছেলেরা যদি নাইট শিফট করতে পারে মেয়েরাও করবে। তো এইভাবেই জীবনটা চলে এসেছে। তারপরে যখন আমি ছেড়ে দিয়ে সাংবাদিকতা ছেড়ে, যখন একটা সময় ছিল সিনেমা করব ভেবেছিলাম, অভিনয় করব, কিন্তু আমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম না, আমার দ্বারা হবে না। কেননা আমাকে তো ঠিক দেবশ্রী রায়ের মতন ওরকম কাটিং নেই, অপর্ণা সেনের মতন চেহারা নয়, সুচিত্রা সেনের মতো নয়। তখনকার দিনে কিন্তু সেটাই ছিল। তারপরে এলো টেলিভিশন। টেলিভিশনের সঙ্গে সঙ্গে কিন্তু যতই এখন আমরা বোকা বাক্সকে বোকা বলি, কিন্তু এই টেলিভিশনই কিন্তু আমাদের অনেক জীবনের অনেকের কেরিয়ার গড়ে দিয়েছে। তাকে বোকা বাক্স বা যেভাবেই তাকে গালাগাল দিই না কেন, কিন্তু এটাই আমাদের সাহস দিয়েছে যে অর্ডিনারি হয়েও আমি কিন্তু হিরোইন হতে পারবো, সাধারণ হয়েও আমি কিন্তু অসাধারণভাবে লোকের কাছে পৌঁছে যেতে পারবো, তাদের বেডরুমে পৌঁছে যেতে পারবো, তাদের ইনফ্লুয়েন্স করতে পারবো। যাই হোক, করতে করতে আমি সিনেমায় কখন যে সিনেমা করতে চলে এলাম, সমস্ত কিছুই হয়েছে। আমি এক এক সময় এক একটা ফেজ, এবং আমি প্রত্যেকবারই বলেছি নতুন কিছু করব। আজ সিনিয়র সিটিজেন হয়ে আবার নতুন কিছু করছি। সুতরাং এই স্বপ্ন দেখা, এই নতুন কিছু করা, এই জীবনকে পুরোপুরি উপভোগ করা, এটা কিন্তু আমার কৈশোর থেকে। তুমি বিভিন্ন মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করেছো, বিভিন্ন প্রফেশনের মাধ্যমেই সেটা হয়েছে। তো তুমি অনেক রকমের সম্পর্কের ইকুয়েশন দেখেছো আর কি, যে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির সম্পর্ক, সেটা কিরমভাবে বদলাতে দেখছো বলে তোমার মনে হয়? আফটার প্রজন্ম কিরকম বদলাচ্ছে সেটা? যে সম্পর্কগুলো এবং লোকের দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ করে। 80-র দশকের প্রথমে আমি একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করেছিলাম। তখন সেটা ভীষণ একটা নিষিদ্ধ সম্পর্ক ছিল, কিন্তু ওই সম্পর্কের ফলে আমি কিন্তু অনেক, আমার কাছে দিগন্ত খুলে গেছিল। আমার কাছে একটু আগে যে কথা বলছিল গালিব খুলে গেছিলেন। আমি ওনার সংস্পর্শে এসে, আমি বলবো না কে এসে, কিন্তু তিনি এখন নেই, তার সংস্পর্শে এসে আমার কাছে সত্যজিৎ রায় থেকে শাবানা আজমি, জাভেদ আখতার, শক্তি চট্টোপাধ্যায়, সবার কাছে, সুনীল গঙ্গোপাধ্যায়, সবার কাছে আমার দিগন্ত খুলে গিয়েছিল। সুতরাং সেই সময় আমাদের যতই সেটা নিষিদ্ধ হোক, যতই সেটা নিয়ে লোকে কথা বলুক, আমি আজ অন লুকিং ব্যাক আমি কিন্তু রিগ্রেট করি না।
কারণ প্রেম কখনো রিগ্রেট করা উচিত না। এইবার আমি যাকে ডেকে নেবো শ্রীজাতদা এর আগেও খানিকটা কথা বলেছে, এবার আমি কিছু প্রশ্ন করবো শ্রীজাতদাকে। তো তোমার কাছে প্রথম প্রশ্নটায় যেটা আসবো সেটা হচ্ছে যে তুমি বড় হয়েছো একেবারে হাতের বইয়ে লেখা পড়ে, সাহিত্য পড়ে, এইভাবে বই পড়ে, এবং তুমি যখন কাজ করা শুরু করেছো তখনও দিস ওয়াজ দ্য ইউজুয়াল নর্ম যে পাবলিশারের কাছে যেতে হবে, আমাকে লিখে নিয়ে 10 জনের কাছে যেতে হবে, তার মধ্যে থেকে একজন ফোন করলেও করতে পারেন, এরকম একটা জায়গা আর কি। তারপরে বই প্রকাশ হলো, সেটা একটা বিশাল জায়গা। সেইখান থেকে আজকে যখন কোনো ঘটনা ঘটে, ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, তখন আমার মনে হয় আমাদের মধ্যে এখানে অনেকেই, এবং যারা আজকে এখানে উপস্থিত হননি, তারা অনেকেই শ্রীজাত ফেসবুক পেজে একটা কোনো লেখা লিখবে এবং সেটা উইল বি ইম্পর্টেন্ট। এই চেঞ্জটা কীরকম দেখেছো এবং হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস চেঞ্জ? এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন, এবং এটা আমার ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের জীবনে, আমরা যারা যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত। কারণ আজকে তুমিও যেমন একটা শর্ট ফিল্ম তৈরি করে বা একটা গান তৈরি করে তোমরা ফেসবুকে রাখতে পারছো এবং সেটাই খবর হচ্ছে, তোমার তার জন্য কোনো চ্যানেলকে দরকার হচ্ছে না, কোনো হল ভাড়া করতে হচ্ছে না। কিন্তু আমাদের একটা সময় ছিল, যেটা তুমি খুব ঠিক বলেছো, যে পাণ্ডুলিপি তৈরি করা, হাতে লিখে প্রকাশকদের দরজায় দরজায় ঘোরা, এবং আরও একটা জিনিস যেটা আমাদের একটা আলাদা শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত হওয়া। প্রত্যাখ্যানের তো একটা সংস্কৃতি আছে নিজের। প্রত্যাখ্যান মানুষকে অনেক কিছু শেখায়, এবং সবচেয়ে বেশি শেখায় এগিয়ে যেতে, আমার ধারণা। তো আমাদের ওই সময়টায় প্রত্যাখ্যান ছিল যে না ভাই, এই বইটা ঠিক বা এই লেখাটা ঠিক ছাপা হবে না, এবং সম্পাদকীয় দফতরের মধ্যে দিয়ে যেতে হতো প্রত্যেকটা লেখাকে। আজ সোশ্যাল মিডিয়ার যুগে যদি আমি চাই, আমি নিজের একটা প্রোফাইলে নিজের সমস্ত লেখা রাখতে পারি, কোনো সম্পাদক মণ্ডলী ছাড়া, কারোর সুপারিশ ছাড়া, আবার কারোর মঞ্জুর ছাড়া। এটার একটা ভালো দিক আছে যেটা আমি বলবো, সেটা হচ্ছে এই যে তাৎক্ষণিকভাবে পৌঁছে যাওয়ার একটা সুযোগ রয়েছে, এবং দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যাওয়ার একটা সুযোগ রয়েছে। একটা বই বেরোলো কি কাগজে একটা উত্তর সম্পাদকীয় বেরোলো, সেটা আমার রাজ্যে মানুষ পড়লেন, পাশের রাজ্যে পারলেন না, কর্ণাটকায় পারলেন না, কি ক্যালিফোর্নিয়ায় পারলেন না। আজকে সেই বাধাটা আর কোথাও নেই। ফলে আমার মধ্যেও কোথাও একটা তাগিদ তৈরি হয়েছে যে কিছু একটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমার কাছে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। কারণ আমি সেই অপেক্ষাটা করতে চাই না যে ক্যালিফোর্নিয়া যে মানুষটি আমার মতোই ভাবেন এবং এই কথা বলতে চান, তার কাছে এই লেখাটা পৌঁছতে 6 মাস লেগে যাক। তো ফলে এইটাকে ব্যবহার করতে আমরা যে পারছি, এবং তোমাদের সময়ে আমরাও যে ঢুকতে পেরেছি, আমরা যে আমাদের মতো করে তোমাদের সময় কাজ করতে পারছি, এটার কারণে আমি সোশ্যাল মিডিয়ার কাছে ঋণী। আর সোশ্যাল মিডিয়ার অনেক খারাপ দিক আছে, সে নিয়ে আলোচনা না করাই ভালো। কিন্তু আমার মনে হয় যে আমাদের সময়টার আবার অন্য মজা ছিল। প্রত্যাখ্যানের পাশাপাশি আরেকটা জিনিস খুব মিস করি, সেটা হচ্ছে অপেক্ষা। একটা কবিতা কোথাও জমা দিয়ে 6 মাস, 8 মাস, 1 বছরের অপেক্ষা, যে সম্পাদক একটা চিঠি লিখবেন যে আপনার কবিতাটি মনোনীত হয়েছে, অমুক সংখ্যায় ছাপা হবে। এই যে পূর্বরাগ, এই পূর্বরাগ আর নেই আমাদের জীবনে, এইটা খুব মিস করি। যেরকম পূর্বরাগ বা এগুলোর কথাই বললো, আমরা যখন ছবি করার কথা, সিনেমা করার কথা ভাবছি, হ্যাঁ, সেটা সত্যি অলীক স্বপ্ন ছিল আমাদের অনেকের কাছে। তার কারণ লোকে বলতে, সিনেমা করাটা কি কবিতা লেখা নাকি, এটা কাগজ থাকলে টক 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 করে লিখে দিতে পারবে। আজকে কিন্তু ফোনের দৌলতে, টেকনোলজির দৌলতে নিজেই সিনেমা করে কোনো প্রডিউসারের দৌড়ে না গিয়েও ইয়াং ছেলেরা কবিতার মতনই সেটা আপলোড করতে পারছে। সেটা ইজ দেয়ার। অ্যাবসলিউটলি। একটা ট্রেন্ড হচ্ছে যে তুমি কোথাও একটা কোনো লেখা দিলে বা তুমি তোমার কোনো ওপিনিয়ন বললে, সেইটার একটা তো কাউন্টার থাকে, একটা প্রত্যাঘাত থাকে যে এটা আমি মেনে নিলাম না, এরকম একটা। সেটা বাড়তে বাড়তে, আমার ব্যক্তিগত মত হচ্ছে এখন বাড়তে বাড়তে সেটা একটা প্রায় ট্রোল যে ব্যাপারটা, সেটা তো অ্যাকচুয়ালি খুব মানে হীনমন্যতার একটা প্রকাশ। সেইটা কাউন্টার করে সেইটা কি করে কমব্যাট করো ফর দ্য নেক্সট ডে? দেখো, আমি যদি বলি এই দুটোর মধ্যে আমার কাছে একটা বড় পার্থক্য আছে। একটা হচ্ছে কাউন্টার ক্রিটিক, আর একটা হচ্ছে ট্রোল। ক্রিটিক বা কাউন্টার কিন্তু চিরকাল ছিল। সে বঙ্কিমকেও ক্রিটিক সহ্য করতে হয়েছে, রবীন্দ্রনাথকেও সহ্য করতে হয়েছে, সারা পৃথিবীর সমস্ত শিল্পীকেই সহ্য করতে হয়েছে। আমরা তো কিছুই নই, আমাদের তো ক্রিটিক থাকবেই। একটা লেখা
তার যদি গঠনমূলক সমালোচনা কেউ করেন বা কোনো প্রশ্ন থাকে বা তার খারাপ লাগা থাকে, যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি সবসময় সেটার উত্তর দিই বা সেই আলোচনায় নিজেকে এনগেজ করি, কারণ সেটা কোথাও একটা আমাকে এনরিচমেন্ট দেবে। কিন্তু যদি তুমি বলো যে আপনি হলুদ পাঞ্জাবি কেন পরেছেন, আপনি তার মানে কমলা রঙটাকে অপমান করলেন, তাহলে এর কোনো উত্তর আমার কাছে নেই। তার কারণ সে কোথাও একটা আমাকে একটা অলীক বিতর্কে জড়াতে চাইছে, যেটায় তার কোথাও একটা গায়ের জ্বালা মিটবে। এবং তুমি এদের দুজনের কিন্তু স্পষ্ট তফাৎ করতে পারবে। একজন হয়তো এসে বলেন, দাদা ওই লাইনটা ভালো লাগলো না, এটা কি এইভাবে বলা যেত, আমি তার সঙ্গে কথা বলবো। কিন্তু তার বাইরে যেটা হয় সেটা হচ্ছে যে কেবল আঘাত করার জন্যই একটা মানুষকে আঘাত করা এবং কুরুচিকর মন্তব্য দিয়ে শুরু করা, যাতে সেই লোকটি প্রলুব্ধ বোধ করেন যে এ আমাকে এত খারাপ কথা বললো, দাঁড়াও আমি তোমাকে দেখছি। আমার একমাত্র সেটাকে কমব্যাট করার বা সেটার সঙ্গে লড়াই করার পদ্ধতি হচ্ছে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। কেননা সব কিছু তো দেখো ঋত আমাদের মনোযোগ দাবি করে না পৃথিবীতে। একটা পাখির ডাক আমি যেভাবে শুনি, একটা লরির হর্ন সেভাবে শুনি না, দুটোই তো শব্দ। তো ফলে আমি যেটা করি যে সমালোচনা বা গঠনমূলক আলোচনা থাকলে সেটাই নিজেকে এনগেজ করি। আর এরা সারা দিন ট্রোল করে যান অনেক কিছুতে, যাই বলি না কেন একটা ট্রোল হবেই। তো আমি ভাবি যে এর সত্যি অফুরন্ত সময় হয়তো আছে, কিন্তু আমাদের কারোর অত সময় নেই, না তোমার, না ঝুমুদ্দিন, না আমার, যে সারাদিন ওটা নিয়ে বসে থাকবো। ফলে ওটাকে উপেক্ষা করাই ভালো। ডেকে নেব আমাদের পরের জন যিনি আড্ডায় জয়েন করছেন, আবারও স্টেজে অনুপম রায়। তোমার কি কখনো মনে হয়েছিল বা কোনো দিন দাঁড়িয়ে তুমি যখন ক্যাসেট কিনে গান শুনছো বা নিজে গান তৈরি করছো, কোনো দিন মনে হয়েছিল ইটস জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, বা এটা কখনো বিশ্বাস করতে পেরেছিলে যে সত্যি একদিন এরকম আসবে, মানে এখনই অলরেডি ইটস জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, তোমার নামটা সার্চ করলাম, আমি তোমার একটা গান চালিয়ে দিলাম, এরপর হয়তো হলো যে আমি চশমায় ক্লিক করলাম, চোখের সামনে একটা হলোগ্রাম চলে এলো এবং সেখানে তোমার গানটা চললো। এটা কি কখনো ভাবতে পেরেছিলে? অ্যান্ড যদি না পেরে থাকো তাহলে এই যে আনএক্সপেক্টেড চেঞ্জটা এখন দেখতে পাচ্ছ, এটা কেমন লাগছে? না, এটা সত্যি ভাবতে পারিনি। ক্যাসেট কথা বলতে গিয়ে আমার বারবার যে কথাগুলো মনে পড়তো যে 20 বছর আগে আমাদের কী হতো, যে আমরা টিভিতে একটা চ্যানেল VMTVতে একটা কোনো বিদেশি গান শুনলাম, মনে কর দেখলাম ভিডিওটা, তারপর সেই ব্যান্ডের নাম জানলাম, সেই গানটার নাম জানলাম। এবার ইন্টারনেট নেই, সার্চ করে বুঝতে পারছি না যে কোথায় পাবো কি পাবো না। চলে গেলাম যাদবপুরের ক্যাসেটের দোকানে বা মিউজিক ওয়ার্ল্ড বা প্ল্যানেট এম যা ছিল, এবং সেখানকার কেউ শোনেনি তাদের নাম, এবং সেই ক্যাসেট পাওয়া যায় না, এবং দীর্ঘদিন অপেক্ষা করতে, হয়তো 6 মাস 7 মাস বাদে, আমরা তো তৃতীয় বিশ্ব, সব গোটা বিশ্বে বিক্রি বাটা হয়ে যাওয়ার পরে যে ঝর্তি ভর্তি কিছু ক্যাসেট ছিল সেগুলো হয়তো পাঠানো হলো, সেটা কিনলাম, সেটা শুনলাম। কিন্তু যেটা ভালো লাগে আমার ওই অপেক্ষার যে ফেজটা, যে এখনও আমার কাছে নেই, রাত্রি 10টা অবধি হয়তো অপেক্ষা করছি কখন চ্যানেল ভিতে সেই গানটা দেবে বা কিছু হবে, সেটা শুনতে পাবো। সেটার জন্য ওই যে অপেক্ষা 6 মাস বাদে যখন ক্যাসেটটা কিনছি, সেটার মধ্যে একটা দারুণ আনন্দ ছিল। সেইটা হয়তো এখন নেই, এবার সেটা এখন অন্যরকম আনন্দ হয়ে গেছে যে চাইলেই পেয়ে যাচ্ছি। এবং এত প্রশ্ন ছিল তখন মনে, যে এই গানটা এই ব্যান্ড কোন সময় রেকর্ড করেছে, সেগুলোর কোনো উত্তর ছিল না আমাদের কাছে। সেই উত্তরগুলো এখন পেয়ে যাওয়া যায়, সেটা খুব ভালো লাগে। সেই তফাৎটা মানে একদিক থেকে দেখতে গেলে সেই অপেক্ষা করাটা মিস করি, এবং অপেক্ষার জন্য না জিনিসের মূল্য খুব বেড়ে যায়। যে প্রেমটা মনে কর তুই চাস কিন্তু হচ্ছে না কিছুতেই, এবং অপেক্ষা করতে হচ্ছে, দেখবি সেটার মূল্য অনেক বেশি। চাইলেই একটি মেয়ে চলে এলো, সেটিতে অত আনন্দ নেই। তোমাদের তিনজনকে এই প্রশ্নটা, এটা একটু অদ্ভুত প্রশ্ন। তো ধরো এরকম একটা কোনো ম্যাজিক হলো, যেটার দরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে মানুষ আর গানও শুনতে চায় না, সিনেমাও দেখতে চায় না, ছবিও আঁকা এটাও পছন্দ করে না, বইও পড়তে চায় না। এটা হয়েছে, মানে এইটাকে আমরা কাউন্টার করতে পারবো না, এটা হয়ে গেছে। তাহলে তোমরা তিনজন ইন্ডিভিজুয়ালি কি করবে সেরকম একটা পৃথিবীতে? দেখ, গত 1.5 বছর লকডাউনের আমার জীবনটা ওরকমভাবেই কাটছে, এবং সেই ঘুম থেকে উঠে ল্যাদ খাবো, এবং ল্যাদ খেতে খেতে রাত্রে ল্যাদ খেয়ে শুয়ে পড়বো। শ্রীজাতদা? দেখো, তখন আর আমার কাছে পথ খোলা থাকবে না রাজনীতি করা ছাড়া। অনেক দিন না করে থেকেছি, কিন্তু তখন কিছু করার থাকবে না।
আর আমি তো শ্রীজাতর পথটা বেছেই নিয়েছি। আমার তো বেশি সময় আর নেই, ওদের থেকে বয়সে বড়, সেই জন্য আমি জানি যে রাজনীতি হচ্ছে দ্য লাস্ট রিসর্ট। তো অনুপম দা, তোমার যে কোনো পছন্দের একটা গান যদি। ফাঁকা ফ্রেম আর ওকে জো হাত খড়ি নিয়ে এখন আমি কি করি, অ্যান্টেনায় আর অশ্বত্থের ডালে ঝুলে থাকি প্রত্যেক সকালে, শহুরে সন্ধ্যায় বন্দরে রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই, অনেক রাতে স্টেশনে প্ল্যাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই, আর 150 বছর আগেও আমি তোমায় খুঁজে পুকুর ধারে অন্ধকারে শুয়েছিলাম, এভাবেই অন্ধকারে এখন তুমি খুঁজতে এলে। 150 বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি পুকুর ধারে জলের গন্ধে, বাংলা ভাষায় চোখ ধুয়েছি, এখন তুমি খুঁজতে এলে। চন্দ্রিলদা এবং উপলদা, এই দুজনকে ডেকে নিচ্ছি। এবং উপলদা, এই তো উপলদা এসে গেছে। উপলদা হচ্ছে সেই লোকটি, আমার বাবা একেবারেই গান গাইতে পারে না, তো আমার ঠাকুমা বলেছিলেন যে সুরে শালা ভালো, বেসুরে বাবাও ভালো নয়। এটা খুব ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। তো বাবাকে দেখে আমার একটা তৈরি হয়েছিল মনের ভেতর যে আমি বোধহয় কোনোদিনই গান গাইতে পারবো না। উপলদা হচ্ছে প্রথম সেই লোক যে আমাকে স্টুডিওয়ে গান রেকর্ড করা কি হয় এই অদ্ভুত বস্তুটি দেখিয়েছিলেন। একটি চলচ্চিত্রে ওপেনটি বায়োস্কোপে একটি গান ছিল লেলে বাবু বলে, সেইখানে হঠাৎ করে সবাই গান গাইতে গেছে, আমরা ওই 5 জন গান গাইতে গেছি। এবার সবাইকে দিয়ে উপলদা রেকর্ড করিয়ে মাইক টাইক লাগিয়ে গান গাওয়ার পরে প্রথম টেকটার পর বললো ঋতো বেরিয়ে আয়, বাকি 4 জন গা, ঋতোকে দিয়ে আলাদা রেকর্ড করাবো। তো আমি সেটা বুঝতে পারিনি যে কি হলো কেসটা। পরে দেখলাম ওই সুরে শালা ভালো, বেসুরে বাবাও ভালো নয়, সেরকম একটা কেস। তো উপলদা হচ্ছে সেই লোক যে প্রথম আমাকে এই স্টুডিও রেকর্ড করার কনসেপ্টটা কি হয় এটা দেখিয়েছিল, ভাগ্যিস দেখিয়েছিল। যেভাবে শুরু করলি না, আমি ভাবলাম যে যে আমার বাবা একদম গাইতে পারে না, কিন্তু উপলদাকে দেখার পর বাবা গান গাওয়ার সাহস দেখি, আমি ভাবছিলাম ওই দিকেই বোধহয় যাচ্ছে। হ্যাঁ, তো যাক, তারপরে একটু ঘুরে গেল, ঘুরে গেছে একটু হ্যাঁ, কনফিডেন্স পাচ্ছি না। তো গিটারটা ভাবছিলাম এক্ষুনি রেখে দিয়ে আসবো, আর গাইবো না। তো উপলদা তোমাকে দিয়ে শুরু করছি যে দীর্ঘদিন একটা ব্যান্ড, যে ব্যান্ডটা মানে আমার থেকে অনেক অনেক মানে আমার বাবাদের জেনারেশনটাও শুনেছে, আমার দাদাও শুনেছে, আমিও শুনছি, আমার ভাই বোনেরাও শুনছে, দীর্ঘদিন ধরে একটা ব্যান্ড। তো এই চেঞ্জটা এতগুলো বছর ধরে কিরকম দেখলে, যখন শুরু করেছিলে একটা ব্যান্ড তৈরি হয়েছিল এবং এখন যখন কনসার্ট করতে যাও সামনে প্রচুর ছেলে মেয়ে থাকে আমাদের বয়সী, এই যে চেঞ্জগুলো, প্রজন্মের চেঞ্জ, এখনকার ব্যান্ডের ফরম্যাটের চেঞ্জ, আমাদের না খুব মজা লেগেছে যে আমরা যখন গান বাজনা শুরু করেছিলাম তখন নতুন অনেকগুলো ব্যান্ড এসেছিল, যেমন আমাদের পরশ পাথর ছিল। আমরা খুব চেষ্টা করতাম এবং আমাদের মনে হতো যে আমরাই শ্রেষ্ঠ ব্যান্ড, কিন্তু যখনই গাইতাম সবাই বলতো বস তোমরা ভালো, কিন্তু পরশ পাথর নাম্বার 1। তো কদিন বাদে দেখলাম পরশ পাথর সেভাবে মানে সময়ের সাথে সাথে ওরা মানে ব্যান্ডটা ডিসইন্টিগ্রেট করে গেল। তারপর সবাই বললো বস ক্যাকটাস নাম্বার 1 ব্যান্ড, তারপরে বললো যে ফসিলস নাম্বার 1 ব্যান্ড, তোমরা তার আগে ভূমি এলো, ভূমি নাম্বার 1 ব্যান্ড, তো তোমরা সেকেন্ড, খারাপ না কিন্তু ভূমির মতন নয়। তারপরে এলো ফসিলস, তারপরে এখন এই যে বসে আছে একটা অনুপম রায়, ও বলছে ওই হচ্ছে নাম্বার 1। তো ফলে আমরা চিরকালই সেকেন্ড ক্লাস সিটিজেন হয়েই থেকে গেছি। তো ফলে আমার তারপর আর কি বলবো বল, যে সবসময় পিছনের সিটে থাকতে থাকতে না কনফিডেন্সটাই চলে গেছে। তা এখন কিরকম মনে হয় ঠিক আছে, হচ্ছে গান হচ্ছে, হলো না হলো কিছু, কিন্তু ব্যাক বেঞ্চারদের তো কনফিডেন্স তুঙ্গে সবসময়, আমরা তো সেটাই জানি। আমি তো নিজে ব্যাক বেঞ্চার না, এখন ওই জন্য আমি এখন প্ল্যান করেছি যে একটাই কাজ করবো, একটা হাতে লাল বল আর একটা হাতে নীল বল নিয়ে বসতে হবে, এই যারা কিছু করবো। এই তো চন্দ্রিলদা,
তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে আর কি, সেটা হচ্ছে যে ওই ক্যাসেট নিয়ে কথা হচ্ছিল একটু আগে অনুপমদার সাথে, তোমাদের সেই ক্যাসেট রিলিজ করার সময়কার ঘটনাটা, তখন মিউজিকের সিনটা কতটা ডিফারেন্ট ছিল আর কি? কিছু ডিফারেন্ট আসলে থাকে না, প্রযুক্তিটা বদলে যায় কিন্তু যুক্তি ও আবেগগুলো মোটামুটি একই থাকে। আমার বলতে ভালো লাগতো যদি বলতে পারতাম যে আমরা ভীষণ স্ট্রাগল করলাম, তারপর ও তো আমাদের বিরুদ্ধে মুখ করলো, আমরা সেটা পেরিয়ে গিয়ে, যেটা বললে বাঙালি সবচেয়ে ভাল লাগে যে বহুদিন জানিস খেতে পাইনি তবু, মুশকিল হচ্ছে আমাদের ওরকম কিছুই ঘটেনি। এটা ঠিক যে আমরা যখন ক্যাসেটটা করেছিলাম আমরা তার 1 বছর পর ক্যাসেটটা রিলিজ করাতে পেরেছিলাম, অনিন্দই পেরেছিল টি সিরিজে গিয়ে কথাবার্তা বলে, তার আগে হয়নি। আমাদের যে কোম্পানি থেকে রিলিজ করার কথা ছিল হয়নি। সেটা যে হয়নি তাতে যে মূল ক্ষতিটা হয়েছিল বলে আমার মনে হয় সেটা হচ্ছে তার আগে ক্যাসেটের দোকান থাকতো এবং সেই দোকান থেকে ক্যাসেট বাজতো। যে ক্যাসেটটা সবচেয়ে বেশি দোকান থেকে বাজছে সেইটাকে আমরা হিট ধরে নিতাম, মানে আশিকি বাজছে সব জায়গা থেকে, ও তাহলে আশিকি হিট। তখন সেই ক্যাসেটটা কেনার প্রবণতা লোকের বাড়তো, যার জন্যে তখন ক্যাসেট যেভাবে করা হতো, এ সাইডের প্রথম গান আর বি সাইডের শেষ গান, এই দুটো মূল গান, যাতে ক্যাসেট বিক্রেতা যিনি তিনি ওটাকে চালাবেন, প্রথমটার পরেই উল্টে দেবেন, এই দুটো গানই হিট হবে। এইবারে মুশকিলটা হলো তখন যদি ক্যাসেটটা বেরোতো, হতে পারে লোকে সুইটহার্ট চালিয়ে ওইটা চালিয়ে ওটাকে বিখ্যাত করে দিত, এবং আমরা ভাবতাম যে আমরা যখন হাতিবাগানের রাস্তা দিয়ে হাঁটবো তখন আমরা প্রত্যেকটা ক্যাসেটের দোকান থেকে আমাদের ক্যাসেটের গান শুনতে পাবো। মুশকিলটা হলো তার আগে কিছু আইন টাইন করে ওই দোকানগুলোকে তুলে দেওয়া হলো, ফলে এবার ক্যাসেট যেরকম তুমি কেন কোনো অসুবিধা নেই, এও নেই বিও নেই, কিনলে কিনবে না কিনলে না কিনবে, ফলে আমরা খুব মুচড়ে পড়লাম। কিন্তু এছাড়া আগে যে মিউজিক সিনারিও আর এখন যে সিনারিও কি আলাদা হয়েছে আমি সত্যি জানি না, আমি তো গান গাইতে যাইও না। যদি কেউ বলে যে না সামগ্রিকভাবে বলুন যে সঙ্গীতের সিনারিও, আমার মধ্যে খুব কিছু বদলায়নি। চিরকালই কম ভালো হয়, বেশি খারাপ হয়, যে জনপ্রিয় হয় তার প্রতি আমাদের সবার ঈর্ষা হয়, তারপর আবার আরেকজন জনপ্রিয় আসে, এইভাবে গোটা শিল্প চলছে এবং আমার মতে অনেক দিন চলবে। বাংলায় প্রযুক্তি যাই বদলাক, মানুষের প্রবণতা বা দৃষ্টিভঙ্গি বদলাবে বলে আমার খুব একটা মনে হয়। তো উপলদা, দেখ তোকে একটা গল্প বলি, এই চন্দ্রিল যাদেরগুলো কথা বললো না, খুব সিরিয়াসলি নিস না, তার কারণ আমাদের একটা হ্যাবিট আছে। আমি একটা ছোট্ট গল্প বলি, আমাদের না প্রথম দিকে প্রবলেম ছিল, গিটারিস্ট পাওয়া যেত, বেস গিটারিস্ট পাওয়া যেত, গায়ক তো পাওয়া যেত, কিন্তু কোনো ড্রামার পাওয়া যেত না ওই সময়। তো ফাইনালি আমাদের সবই ছিল কিন্তু কোনো ড্রামার নেই, কিন্তু গানগুলো তো ড্রামস লাগবে। তো ফাইনালি ধরে বেঁধে একজনকে পাওয়া গেল, সে ড্রামস বাজাবে। তো যাই হোক, তাকে প্রায় হাতে পায়ে ধরেছে, তার নানান রকম তার আবদার যে আমার এটা চাই, আমার ওটা চাই, এটা না হলে আমি কিন্তু বাজাতে পারবো না। কিন্তু ওরে বাবা তো ঠিক আছে, বাজিয়ে দিলেই তো আমরা পড়তে যাব। তো ফাইনালি সে বাজাতে এলো, সে এমন ভয়ঙ্কর বাজালো, প্রায় স্টেজ থেকে আমাদের কান ধরে নামিয়ে দেওয়ার উপক্রম হয়েছিল। তো যাই হোক, তো আমি তো ভেবে ভেবে করে কেঁদে ফেললাম প্রোগ্রামের পরে। তো যাই হোক, তারপরে আমরা সবাই ফিরছি, তো যে ড্রামার সে নিজেও বুঝতে পেরেছে যে তার জন্যই পুরো ব্যান্ডটা ঝুলে গেছে। তো সে খুব মন খারাপ করে বসেছিল এবং বারবার বলছে তোমরা কিছু মনে করো না, হ্যাঁ আমার জন্যই তোমরা পুরো এই শোটা ঝুলে গেলে। তো আমরা বারবার বলছি না কেন তুই এরকম ভাবছিস কেন, আরে ব্যান্ড মানে তো আমরা সবাই, এটা একটা দলের ব্যাপার, দলের কোনো একজনের দোষ বলে কোনো একজনের দোষ নয়, কি হয়েছে এরকম তো হতেই পারে। হ্যাঁ, ও বলছে না না যাই বলো এটা আমি কিন্তু তোমাদের জন্য, আমরা দেখ এরম ভাবিস না, এরম হয়, এটা আজকে হচ্ছে কালকে তুই দারুণ বাজাবি। তো হয়ে গিয়ে তা প্রথমেই ওর বাড়ি, তো যে এই গাড়ি থেকে নামলো, হারামজাদাকে আর কোনোদিন যদি আমরা স্টেজে দেখে বের করে দেখ কেউ কি আনলো। তো আমি বলছি যে আমাদের সারাক্ষণ না এই মানে একবার একটা কথা বলি, পর মুহূর্তে কালকে যদি এই প্রশ্নটা তুই চন্দ্রিলকে করিস একটা অন্যরকম উত্তর পাবি। তার মানে তুই বলতে যাচ্ছিস শ্রীজাত যা বলেছে আমাদের ইমিডিয়েটলি রাজনীতি জয়েন করা উচিত। একটা তালি হোক না। मिल गया दिल को अब ख्वाबों का अड्डा अड्डा, भीनी रुमानी सी बातों का अड्डा अड्डा, मिल गया दिल को अब ख्वाबों का अड्डा अड्डा, भीनी रुमानी सी बातों का अड्डा अड्डा, चले यादों के बगानों से पहुंच सपनों की प्याली तक, जरा सी अपनीपन की चुस्की का अड्डा अड्डा, मिल गया दिल को अब ख्वाबों का अड्डा अड्डा। তো এবারে চন্দ্রিলার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরো আমাদের প্রজন্মে বা আমি যেটা দেখতে পাই, নিউ ইয়ার 31st ইভ 1st জানুয়ারি এই যে ট্রেন্ড টাইপ সম্পূর্ণ ব্যাপারটা,
ওই স্পিন অফ বলে একটা শব্দ আছে যে এইটার স্পিন অফ হচ্ছে ওইটা। দিনে দিনে যেটা দেখছি, মানে মূলত সোশ্যাল মিডিয়া যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নববর্ষটা একটা বেঙ্গলি নিউ ইয়ার হয়ে গেছে, মানে 31 স্পিন অফ আর কি। ইংরেজির কাছে বাংলা এমন নিশ্চিতভাবে হেরে গেছে যে এখানে কোনো বিতর্ক, আবেগ, উচ্ছ্বাস 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান দিয়ে সেটাকে কোনোভাবেই অন্যরকম প্রতিভাত করা যায় না। মানে এটা হচ্ছে যদি আর্জেন্টিনার সঙ্গে শ্যামবাজার একাদশের খেলা হয়, এবার খুব আন্তরিকতা নিয়ে হয়তো শ্যামবাজার একাদশ খেলবে, আমরা তো তাও কিন্তু আর্জেন্টিনা হেরে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, আমার মনে হয় না। সোজা কথা হচ্ছে ইংরেজিটা হচ্ছে একটা রাজার ভাষা, ইংরেজির প্রসার সারা পৃথিবী জুড়ে। ইংরেজি বহুদিন আগে থেকেই বাংলার সঙ্গে খেলায় অনেক গোলে জিতে গেছে, সেটা আজকে নতুন নয়। তুমি যেটা বলছো যে আজকে তুমি সামাজিক মাধ্যমে দেখছো যে একটা ইংরেজি নববর্ষটাই আসল, বাংলাটা অতটা নয়, আমাদের সময়ও তাই ছিল। মানে এরকম কি কখনো হয় যে বাঙালির কাছে আসলে জানুয়ারিতে বছর শুরু হতো না, শুরু হতো বৈশাখ মাস? কখনোই না, চিরকালই জানুয়ারিতেই বছর শুরু হতো। আমরা যখন ছোট ছিলাম তখন একটা কুইজ কন্টেস্ট হতো, সেটা খুব মানে হাড্ডাহাড্ডি লড়াই হতো সেই কুইজে। তখন আমাদের যারা কুইজ টিম ছিল তারা সবসময় একটা প্রশ্ন পারতো যেটা অন্যরা পারতো না। কুইজ মাস্টার জিজ্ঞেস করতেন আজ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কত তারিখ, কেউ কিচ্ছু পারতো না। আর আমাদের কুইজাররা জানতো যে এটা আসবে, ফলে সেই দিন তারা খবরের কাগজ দেখে 14ই জ্যৈষ্ঠ, হ্যাঁ না, এরকম করে মুখস্থ করে রাখতো এবং সেটা পেরে যেত। কেউই জানে না বাংলায় আজকে কত তারিখ, এবং জানার কোনো প্রয়োজন লোকের আছে বলে আমি মনেও করি না। একটা নিউ ইয়ার রেজলিউশন আমরা যখন নিই, কেউ আছে পয়লা বৈশাখ আমি কাল থেকে ছুটতে যাবো, কেউ নেয়, সবাই পয়লা জানুয়ারিতে নেয় যে হ্যাঁ আমি কালকে ছুটতে যাবো, কি আমার টাক পড়ে যাচ্ছে আমি চুল মুঁতবো, কি আমি রোগা হবো, যার যা আছে না, ওই মেয়েটিকে এবার প্রপোজ করে ফেলতেই হবে। কেউ কোনোদিন পয়লা বৈশাখে নতুন করে না আজ নববর্ষের প্রতিজ্ঞা করলাম বলে ডায়েরিতে লেখে না। ফলে ইংরেজি আনা বা ইংরেজি সপ্রতিভতা বা ইংরেজি ওয়েব সিরিজ বা ইংরেজি গান বা ইংরেজি সাহিত্য, এরা চিরকাল অনেক গোলে জিতে আছে এবং জিতে থাকবে, কোনো সন্দেহ নেই। তার অনেকগুলো কারণের প্রধান কারণ ইংরেজির পেছনে যে পুঁজি আছে, বাংলার পেছনে সে পুঁজি এখনো নেই, এবং যারা পুঁজি দিতে পারে তারা ঘন্টার মাথা দেয় না। ফলে এটা ধরেই নেওয়া যায় যে হয়তো বাংলা নববর্ষ উঠে গেলেও যেতে পারে, কিন্তু কোনোদিন এটা হতে পারে না যে বাংলা নববর্ষটা বাঙালিদের কাছে আসল বছর শুরু আর ইংরেজিটা অতটা প্রধান নয়। ঠিক আছে, হচ্ছে ইংরেজি থাক না, আমাদের তো আসল বৈশাখ মাস আসছে, আমাদের রবীন্দ্রনাথের মাস, আমাদের সত্যজিতের, ওসব কিচ্ছু হবে না। এখানে হয়তো মানে অন্য দেশের কথা আসলে বাংলাদেশের জন্য বোধহয় নববর্ষ থেকে যাবে। নিশ্চিতভাবেই বাংলাদেশের বাস্তবতা আলাদা, বাংলাদেশের বাংলা প্রেম আলাদা। কালকেই একটা অনুষ্ঠানে শ্রীজাতই এটা বলেছে। এটা অবশ্যই আমরা যখন কথা বলি হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালির অবস্থান, এটা বলে নেওয়া ভালো। ইংরেজি কাছে বাংলা হয়তো অনেকগুলো হেরে গেছে, কিন্তু ইংরেজির কাছে আরো অনেক ভাষাই হেরে গেছে। কিন্তু যেটা দুঃখের বিষয়, যদি বাংলা আমাদের এখানেও হেরে যায় অন্যান্য ভাষার কাছে। আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টে আমাকে বারবার তারা আমাকে চিঠি পাঠায় হিন্দিতে। তো হিন্দিতে যখন চিঠি পাঠায় আমি খুব কুটিয়ে কুটিয়ে সেটা পড়ি, কারণ এই বয়সে এসে হঠাৎ করে হিন্দিতে শেখার কোনো দরকার নেই। আমার কাজ ভালোই চালিয়ে দিয়েছি ইংরেজি এবং বাংলা এত বছর। তো অবশেষে আমি ওদের হিন্দিটা স্টপ করেছি, ওদের সমস্ত উত্তর আমি বাংলায় পাঠিয়ে। তো বাংলা নিয়ে এতক্ষণ কথা হলো, উপলদা একটা বাংলা গান এবার। মোটামুটি দিন কাটে, শ্বাসে ধরে রাখি, যদি ধোঁয়া ছাড়ে বাস। মোটামুটি রাত যায় খাঁখা পিছে পথে, বেহুলার মান্দাস।
তো একটা প্রশ্ন এবার সবার কাছে যাব, এই প্রশ্নটা আমার সকলের কাছে করার ভীষণ ইচ্ছে ছিল। অনুপমদা, তোমার থেকে উত্তরটা আমি নেওয়া স্টার্ট করব আর কি। সেটা হচ্ছে যে একটা দীর্ঘ সময়, যেরকম বলছিলে যে বাড়িতে বসে থাকা 1.5 বছর, অনেকটা সময় লকডাউনের পিরিয়ড কাটলো এবং প্রথমবার আমরাই দেখলাম, তোমরাও দেখলে, আমার মনে হয় আমাদের যারা তোমাদেরও সিনিয়র যারা, তারাও প্রথমবার দেখলো একটা প্যান্ডেমিক, বাড়িতে বসে থাকা সমস্তটাই। তো এই যে একটা পোস্ট প্যান্ডেমিক পৃথিবী এখনো বলতে পারছি না অবভিয়াসলি, বিকজ এখনো চলছে পুরোটাই। শিল্পী হিসেবে ডেফিনেটলি অ্যাজ অ্যান আর্টিস্ট কি মনে হচ্ছে যে এখনো প্রাসঙ্গিক, এখনো রেলিভেন্ট আরো কাজ করব, নাকি যা পরিস্থিতি হয়েছে যেখানে মানুষের দৈনন্দিন চাহিদাগুলোই এতটা গুলিয়ে গেছে, সেখানে কি করছি, কি মানে এই দুটোর বাইরেও যদি আরো একটা কোনো অপশন মনে হয়ে থাকে? আর্টিস্ট মানুষ, আমি এরকমভাবে আসলে নিজেকে সবসময় ভাবি না। আমি নর্মালি থাকার চেষ্টা করি। যখন কিছু বানাই হয়তো তখন আর্টিস্ট হয়ে উঠি, বাকি সময় আবার সাধারণ থাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আর্টিস্টের কাজ বলিস, আমাদের কিন্তু কোনো কাজকর্ম নেই সঙ্গীত শিল্পীদের আইডিয়ালি, কারণ গত 1.5 বছর কোনো স্টেজ শো নেই, স্টেজ নেই, কোথাও যাও, কোনো রেকর্ডিং নেই, কিছুই নেই, ছবির কাজ বন্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে তো এটা হতাশাজনক অবস্থা। এবং আরও এই প্যান্ডেমিকের তো কারভার নামছে না, আরও নাকি বাড়ছে। এবং আগামী 6-7 মাস যদি এরকম যায়, তাহলে আমার মনে হয় প্রত্যেক সঙ্গীত শিল্পীর অবস্থা খারাপ হয়ে যাওয়ারই কথা। কারণ এটা তো শুধু অর্থোপার্জন নয়, এটা একটা বেঁচে থাকার রসদ। এই স্টেজের আলো, এই মানুষের হাততালি, মানুষের মুখ দেখা, এগুলো যদি না হয় তাহলে সত্যি সত্যি এটা বিপর্যয়ের মুখোমুখি আমরা, এবং সেটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার অন্য আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। আমার বই পড়তে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, আমি সেগুলোই করি। অন্য কিছু যে করব, গান ছাড়া অন্য কিছু করবো, এরকম আমি কিছু ভাবিনি। আমি না সত্যি শিল্পী নই তো, তাই জন্য আমার সেরকম কোনো অসুবিধে অল থ্রু হয়নি। আমি লিখেছি, আমি বিভিন্ন ছবি দেখেছি, বই পড়েছি, কোথা থেকে কি চুরি করব সেটাও ঠিক করে রেখেছি যে একদিন তো কাটবে। আমি খুব আশাবাদী। হ্যাঁ, সত্যি টাকা পয়সার খুব অভাব হয়েছে, প্রবলেম হয়েছে, কিন্তু সেটা না সারা জীবনই আমার কোনো না কোনো সময় এটাকে অতিক্রান্ত করতে হয়েছে। খুব সুখ পেয়েছি এই সময়টায় দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে আমি কি শিল্প করি। এককালে লোকে ভাবতো আমি লিখি, তারপর কেউ ভাবতো আমি গান লিখি, এখন কিন্তু সবাই জানে আমি শুধু বক্তৃতা দিই। ফলে আমি একজন বক্তৃতাবাজ। তার কিন্তু লকডাউনে যা প্রসার হয়েছে তার কোনো তুলনা নেই, কারণ লকডাউনে তো লোকের কিছু করার নেই, সারাদিন হাঁ করে বসে আছে, অনেক জিনিস দেখছে। দেখতে দেখি সবাই আমাকে বলেছে আমার লকডাউনটা আপনার জন্য ভালো কাটলো, কি চ্যাটাং কথা বলেন, আমি সব শুনলাম। ফলে আমার তো মনে হচ্ছে প্যান্ডেমিক যত চলবে আমার প্রসার বাড়বে। এইবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে, অত শিল্পী বলার দরকার নেই, শিল্প ভোক্তা তো আমরা সবাই। আমাদের সবার মূল সমস্যা হচ্ছে, আমরা যারা একটু প্রিভিলেজড, আমাদের মূল সমস্যা হচ্ছে বোর লাগলে কি করব, এছাড়া আর সমস্যা সত্যি বলতে আমাদের জীবনে খুব একটা নেই। এইবারে এইটা আমি বুঝেছি যে ঈশ্বর আগে ডিজিটাল রেভলিউশনটা করেছেন প্রিভিলেজদের জন্য, কিন্তু উনি তাদের জন্যই মূলত কাজ করেন। তা প্রথমে ডিজিটাল রেভলিউশনটা করেছেন, তারপর প্যান্ডেমিকটা দিয়েছেন। ফলে এই প্যান্ডেমিক আসলে কাদের জন্য এলো? যারা ওয়েব সিরিজ বানায় তাদের জন্য এই গোটা প্রকল্পটা উনি তৈরি করেছেন। কারণ এবারে ওয়েব সিরিজ যেখানে যাবে সেখানে কোনো শিল্প কোনোদিন পৌঁছতে পারেনি। সিনেমা হল উঠে যাবে, সব উঠে যাবে, শুধু ওয়েব সিরিজ থাকবে। এবার তাহলে আমার প্রাপ্তি এই, আমি আগে ওয়েব সিরিজ দেখতামই না, আমি মনে করতাম সিনেমা হচ্ছে আসল আর্ট, ও ওয়েব সিরিজ আমি দেখবো না, আমার পছন্দই না। কিন্তু সিনেমাও যদি দেখি, এখন এতগুলো সাইট হয়ে গেছে এবং তাতে এত ভালো ভালো ছবি আমি যা দেখতে চাই, যে সারা জীবন বাড়িতে যদি বসে থাকতে হয়, লকডাউন যতদিন বাঁচবে লকডাউন, তাও যদি হয় তাহলে দেখে শেষ করা যাবে না। আমার এখন যা গানই করি না, দেখ মোটামুটি এ জীবন, তারপর লাইনটা কি গাইলাম, কিছু লালে কিছু নীলে। তো যতদিন থেকে আমার হাতে একটা লাল বল এসে গেছে আর নীল বল এসে গেছে, আমি আর কিছু নিয়ে ভাবছি না। কেন আমি জানি যে আমার যাই হোক না কেন, হাতে বল দুটো থাকা মানে হচ্ছে যে আমি কিছুই না করে দিব্যি কাটিয়ে দিতে পারবো ঘুমিয়ে। তো ফলে শিল্প হলেও ভালো, না হলেও ভালো, দিব্যি আছি। একদিকে সুবিধে যে আমি যে ধরনের লেখালেখি করি, মূলত যে ধরনের লেখালেখি দিয়ে শুরু করেছি জীবন, কবিতা এবং পরবর্তী সময় হয়তো উপন্যাসের চেষ্টা, সেইটা বাংলায় পেশাদারি হওয়া যায় না।
ফলে সেটার উপর কারোর উপার্জন যে সংসার চলে সেইটা নির্ভর করে না। এবং যেটা সুবিধে সেটা হচ্ছে যে ধরো কবিতা উপন্যাস মানুষ আমার ধারণা মূলত নিজের জন্য লিখতে চায়, অন্তত কবিতা তো বটেই। উপন্যাস অনেক সময় তাগাদা দিলে, সম্পাদকরা জোর করলে তখন আমার মতো অলস লোক লেখে, কিন্তু কবিতা এমন একটা জিনিস, সে তোমার কাছে না এলে তুমি কোনোদিন লিখতে পারবে না, আর সে তোমার কাছে এলে তুমি তাকে থামাতেও পারবে না। ফলে প্যান্ডেমিক বা নন প্যান্ডেমিকের উপর আমি নিজেকে শিল্পী বলবো না কখনোই, কিন্তু আমি যে কাজটা করতে সবচাইতে ভালোবাসি বা যে কাজ নিয়ে থাকতে ভালোবাসি, লেখালেখি, সেইটা খুব একটা নির্ভর করেনি। কারণ সেটা আসলে তার প্রথম ধাপটা মানুষের কাছে পৌঁছানো নয়, তার প্রথম ধাপটা আসলে নিজের কাছে পৌঁছানো। তো এই নিজের কাছে পৌঁছানোর চেষ্টাটা যেভাবেই হোক না কেন সবসময় হয়। সকালে একটা সাদা পাতা খুলে বসা, যদি কিছু এলো তো এলো, না এলো তো ভালো। আর ডেফিনেটলি যে কাজটা করে আমাদের সংসার চলে, বিজ্ঞাপন লেখা, গান লেখা, চিত্রনাট্য লেখা, সেটা তো খুবই ধাক্কা খেয়েছে। কিন্তু আমিও ঝুমুদির মতোই বলবো যে আমি আশাবাদী যে এর আগেও অনেক খারাপ পরিস্থিতি এই পৃথিবী কাটিয়ে উঠেছে এবং শিল্প আবার ঠিক জায়গায় ফিরে এসছে। আমরা নিশ্চয়ই আবার যে কাজ করে যেভাবে চালাই সেইভাবে সেই কাজ করতে পারবো। তো তোমার কবিতা সেই আবার শিল্পের দিকে যাচ্ছে ব্যাপারটা। ভাবনার লেখা। যদি বলো তুমি সকলকে কাছে চাও, হেসে উঠি আমি, ভেতরে ভেতরে কাঁদি। তুমি যদি শুধু আমাকেই ভালোবাসো, তাহলে বলবো বিচ্ছিন্নতাবাদী। তুমি ভাবো তবে সাম্য কিভাবে হয়, যেভাবে পাখিরা জ্যামিতি বানিয়ে ওড়ে, পরিযায়ী মেঘ পাড়া চিনে ফিরে আসে, বৃষ্টি নামায় একই রাস্তার মোড়ে। সেভাবে কখনো ভালোবাসা হয় নাকি? হয় না বলেই এভাবে ফেলেছি প্যাঁচে, তোমাকে ভাবিয়ে তুলতেই ভালো লাগে। ভালো নেই যারা সমাধান জেনে গেছে। মেঘ করে এলে সিঁড়ি ভেঙে উঠে দেখো, সমানে সমানে ভিজে যায় সব ছাদি। তুমি যদি হাতে বৃষ্টি আড়াল করো, তাহলে বলবো বিচ্ছিন্নতাবাদী। কে সত্যি তবে, জলধারা নাকি সাঁকো? এত ভেবো না তো, কাছে এসো, ভালো থাকো। এই অনুপম এসে প্রমাণ করলো যে বাঙালি না বলতে সবচেয়ে ভালোবাসে। এত না একসঙ্গে এর আগে কেউ বলেনি। ভেসে যায় আদরের নৌকো, তোমাদের ঘুম ভাঙে কলকাতায়। হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়, ভিখিরিরা স্বপ্ন পায়। তুষারে রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়, ধুয়ে যায় আদরের পথঘাট, ভেসে যায় আরামের অঞ্চল। রেলিংয়ের ঘুম ঘরে
চুপ করে কাঁদলো জল, ডানা ভাঙা একলা থাক, পথ ঘেসে থাক একলাটি থাক। এ জন্মের রেল গাড়িরা যায়, জল বরিহাত ধুলো হাওয়ায়, হাওয়াকে সে আকে তার ডানায়। এই নরম চুল ধুলোর ফুল যায় ভেসে যায়, ভেসে যায় আদরের নৌকো, ভেসে যায় সোহাগের সাম্পান। সিগারেট টুকরোরা মুখ চোরা শিখছে স্নান, নুড়ি ঘেরা বালির স্তূপ, জোনাকির রূপ বুকে নিয়ে চুপ। এ জন্মের রেল গাড়িরা যায়, জল পরি হাত ধুলো হাওয়ায়, হাওয়াকে সে আঁকে তার ডানায়। এই নরম চুল ধুলোর ফুল যায় ভেসে যায়, ভেসে যায় আদরে নৌকো। তোমাদের ঘুম ভাঙে কলকাতায়, হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়। ভিখিরিরা স্বপ্ন পায় তুষারের রাজধানী, ধুয়ে যায় জ্যোৎস্নায়। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।